গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। সবাই বলো কেমন আছো, সবাই কেমন আছো বলো। আর সবার 11-এর পরীক্ষা কেমন হলো একবার জানিয়ে দাও ঝটপট করে। গুড ইভিনিং সবাইকে। কেমন হলো পরীক্ষা তোমাদের সবার বলো একবার। আমাকে প্রচুর সবাই বেশিরভাগটাই জানিয়েছে স্যার দারুণ পরীক্ষা হয়েছে। এমনকি আজকে একজনের পরীক্ষা শেষ হলো, সেও বললো স্যার প্রশ্নটা পাঠিয়েছে দেখলাম, প্রত্যেকটা প্রশ্ন আমার পড়ানো, প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন বলতে পারো, প্রত্যেকটা কনসেপ্ট আমার বোঝানো। ঠিক আছে, আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমি একদম বিন্দাস আছি, আমি সব সময়ের মতো বিন্দাস আছি। ঠিক আছে, চলো তো চলো শুরু করা যাক আমাদের নতুন জার্নি, নতুন করে ভাববা। দেখো তোমার পরীক্ষা খারাপ হয়েছে কি ভালো হয়েছে আমার কিচ্ছু জানার দরকার নেই। স্যার আপনি জানবেন না? না, আমার কিচ্ছু জানার দরকার নেই। তুমি যখন ভেবেছো তুমি নতুন করে শুরু করবে, তুমি যখন ভেবেছো তুমি পারবে, তুমি যখন ভেবেছো যে স্যার এবার আমাকে রিস্টার্ট করতে হবে, তাহলে আমি তোমার সাথে আছি। আবারও তোমাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত হাত ধরে নিয়ে যাব দায়িত্ব নিয়ে। ঠিক আছে, একদম দায়িত্ব নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত হাত ধরে নিয়ে যাব। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে তারা ওই 35-এ 35টা তাদের কাছে কোনো ব্যাপার হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমার পরীক্ষার প্রশ্নে প্রত্যেকটা প্রশ্ন জানা থাকবে, এটুকু আমার প্রথম দিন থেকে গ্যারান্টি। ঠিক আছে, তো এতদিন তোমরা 11-এ পড়েছো, 11-এ তোমরা অনেকটা সমুদ্র পার হয়ে এসেছো। হ্যাঁ সমুদ্র বলছেন কেন? সমুদ্র বলছি তার কারণ 11-এর প্রশ্ন কে করতো? স্কুলের টিচার। কেমন প্রশ্ন করবে, কি করবে না করবে, কোন স্কুলে কেমন করবে, সেটা কিন্তু অনেক সময় আউট অফ বাউন্ডারিও হয়ে যায়। মানে বুঝতে পারা যায় না যে কোন স্কুল কিভাবে ঘুরিয়ে প্রশ্ন দেবে। কেউ বলছে সোজা কোশ্চেন দেবে, কেউ কঠিন কোশ্চেন। এমন এমন স্কুল আছে যারা তো বলে দিচ্ছে যে স্যার এমন কোশ্চেন দেবো ওদেরকে ওরা দাঁত ফোটাতে পারবে না। এরকম স্কুলের কোথাও আমার কানে এসেছে। তো ওই সমস্তকে এবার দূরে সরিয়ে দিয়ে এবার বোর্ড আমাদের প্রশ্ন করবে। সেই প্রশ্ন আশা করছি সমস্তটাই তোমাদেরকে আমি একদম সুন্দর করে পরীক্ষার খাতায় যখন তুমি প্রশ্নটা পাবে, মানে পরীক্ষার প্রশ্নটা যখন তুমি পাবে, তুমি এটুকু 100% শিওর হয়ে যাও প্রত্যেকটা প্রশ্ন তোমার চেনা হবে, প্রত্যেকটা ওয়ার্ড তোমার চেনা হবে। যদি তুমি আমার প্রত্যেকটা কথা শুনে চলো, যদি তুমি প্রত্যেকটা ক্লাসকে একদম মন দিয়ে ফলো করো। ঠিক আছে, তোমরা কি নতুন যে জার্নি আমাদের তার জন্য রেডি? একবার ঝটপট করে বলে দাও। যদি তোমরা রেডি হয়ে থাকো একবার আগুনের ইমোজি দিয়ে দাও। একদম সুন্দর করে ফুল, একদম ফুল এনার্জি নিয়ে আমাদের এই সেশনটা শুরু হোক, যেন শেষ পর্যন্ত সুন্দরভাবে এটাকে শেষ করতে পারি এরকম এনার্জির সঙ্গেই। বলো সবাই কি রেডি? সবাই কি রেডি বলো? ইয়েস, ঠিক আছে। আমি বললাম তোমার ক্লাস 11 কি করেছো আমার কিচ্ছু জানার দরকার নেই, আমি কিচ্ছু শুনবো না, আমি কিছু জানবো না। শুধু এইটুকু বলতে পারি 12টাকে আর হারিয়ে ফেলো না, 12টাকে আর হারিয়ে ফেলো না, 12টাকে আবার জোর করে ধরো, এমন করে ধরো যেন হাত ফসকে না যায়। ঠিক আছে, ওকে সবাই রেডি? তো চলো তোমাদের ক্লাস শুরুর আগে আমাদেরকে এই 12-এর থার্ড সেমিস্টারে, এই থার্ড সেমিস্টারে কি কি পড়তে হবে, আমাদের সিলেবাস কি কি আছে সেটা সম্বন্ধে বলি। তারপরে আস্তে আস্তে আমরা পড়াশোনায় ঢুকবো। তবে এটুকু আমি বলতে পারি, পড়াশোনায় ঢোকার পরে তোমার আর বেরোতে ইচ্ছা করবে না। ঠিক আছে, সেটা কেন আমি বলবো। তো চলো আগে জেনে নেই আমাদের সিলেবাসে স্যার কি কি আছে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ না এগুলো যে কি আছে না আছে এখানে লেখা। দেখো এটাকে আমি বড় করে দেখাচ্ছি তোমাদেরকে যে স্যার কি কি আছে। দেখো এখানে আমাদের দুটো ইউনিট আছে। একটা ইউনিট আছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মানে কি জানে স্যার? রিপ্রোডাকশন মানে হচ্ছে জনন, সেটা আমরা সবাই জানি। রিপ্রোডাকশন মানে হচ্ছে স্যার জনন। ঠিক আছে, সেই জনন চ্যাপ্টারে 3টে পার্ট রয়েছে। 1 নম্বর হচ্ছে উদ্ভিদের জনন। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। স্যার পড়েছি, ইয়েস স্যার পড়েছি, ক্লাস 10-এ পড়েছি আমরা, নিষেক পড়েছি। সেগুলোই আছে আবার একবার, একটু ডিপলি ভাবে, একটু আরো বেশি কনসেপ্ট চাই, সেগুলোই আছে তোমাদের এই চ্যাপ্টারে। নেক্সট স্যার নতুন একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেটা দেখলে অনেকে বলে স্যার এটা পড়বো, এই চ্যাপ্টারটা পড়বো। কি রয়েছে স্যার? হিউম্যান রিপ্রোডাকশন, মানুষের জনন। মানুষের জনন কিভাবে হয় না হয় প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালো করে শিখবো।
দেখো ওই যে চ্যাপ্টারটা তোমরা দেখেই ভাবছো ইয়েস এটা পড়বো, ওহ কি আনন্দ হবে, কি মজা হবে, হ্যাঁ ঠিকই মজা হবে ঠিকই, কিন্তু তোমাকে আমি ফিল করাবো ঠিকই, কিন্তু বাবা ওই চ্যাপ্টারটা যতটা সোজা ভাবছো অতটাও মানে ছয় মারার চ্যাপ্টার নয়। একটু তোমাকে ধীরে সুস্থে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, যদি এগিয়ে যাও একদম কাঁপিয়ে দেবে তুমি। ঠিক আছে, তারপরে চ্যাপ্টার 3 রিপ্রোডাক্টিভ হেলথ। স্যার ওই চ্যাপ্টারটা তোমাকে আমি ফিল করাবো, তোমাকে আমি ফিল করাবো, হয়তো আউট অফ বাউন্ডারি আমি কিছু করতে চলেছি, আমি কি করতে চলেছি সেটা তুমি জানো না, তুমিও জানো না আমিও জানি না, আমি কিছু একটা করতে চলেছি এটুকু আমি বলতে পারি। এই চ্যাপ্টারে এসে আমি কিছু একটা করতে চলেছি যেটা কোনোদিন কেউ করার সাহস পায়নি। এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা টিচারকে আমি ধরে ধরে বলতে পারি কোনোদিন কেউ করার সাহস পায়নি, এই চ্যাপ্টারে আমি সেটাই করব, সেটা তোমাদের কাছে আমি করে দেখাবো। ঠিক আছে, এটুকু আমি তোমাদেরকে আজকে কথা দিলাম, আজকে আমি কথা দিলাম। ঠিক আছে, তাতে আমি জানি অনেক বাধা বিপত্তি আসবে, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না কৃষ্ণেন্দু স্যারের, যদি স্টুডেন্টরা শিখতে পারে তাতে কৃষ্ণেন্দু স্যারের কিচ্ছু যায় আসে না। ওকে, আমাকে খারাপ বলুক কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদেরকে আমি শেখাবো এটা। ইউনিট 7-এ স্যার কি কি আছে? আচ্ছা, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, দেখো এখানে ওই মেন্ডেলের সমস্ত কিছু, ওই সমস্ত কিছু আবারও ঘুরে আছে। ঠিক আছে, তোমরা যে 10-এ পড়েছিলে মেন্ডেল, তারপরে দ্বিসংকর জনন, এক সংকর জনন, সেগুলো একটু আরো ডিপ কনসেপ্টে রয়েছে ওখানে। ঠিক আছে স্যার, এটা হয়ে গেল, স্যার এটা হয়ে গেল, ঠিক আছে এটা হয়ে গেল, থেকে বাদ দাও, কিন্তু একে বাদ দেওয়া যাচ্ছে না কেন? ছোট করার অপশনটা কোথায়? কোথায় তুমি হে? হ্যাঁ কোথায় তুমি হে? পেয়েছি, পেয়েছি স্যার। এরপরে এর পালা, স্যার এর পালা। হ্যাঁ, এখানে কি আছে স্যার? মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এটাও তোমরা পড়েছো হালকা হালকা, কিন্তু এখানে আরো নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে। সেন্ট্রাল ডগমা পড়বো এখানে, সেন্ট্রাল ডগমা কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, কিভাবে আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, একদম প্রত্যেকটা কনসেপ্ট তোমার মাথায় ঢোকানোর দায়িত্ব আমার। ওখানে অনেক নতুন নতুন গল্প, তোমরা যেগুলোর জন্য কৃষ্ণেন্দু স্যারকে ভালোবাসো, যেগুলোর জন্য কৃষ্ণেন্দু স্যারকে পছন্দ করো, সেই গল্প এখানে আমি প্রচুর গল্প তৈরি করেছি। ঠিক আছে, প্রচুর গল্প তৈরি করেছি, সেই গল্প দিয়ে এই জায়গাটা তোমাকে বোঝাবো। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে স্টুডেন্টদের মনে হয় কি কঠিন স্যার, কি কঠিন, আর এখান থেকে প্রশ্ন আসে স্যার কি কঠিন জায়গাটা, তোমাকে আমি সেই গল্পের মাধ্যমে এমন করে বুঝিয়ে দেবো তুমি চাইলেও ভুলতে পারবে না। চলো নেক্সট, ইভলিউশন, তোমরা অভিব্যক্তি অভিযোজন পড়েছো, সেটারই একটা মানে বড়সড় কোনো কিছু এখানে বলতে পারো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের একটু একটু জ্ঞান হয়েছে, বলো প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে কি আমি তোমাদেরকে একটু করে জ্ঞান দিতে পেরেছি? প্রত্যেকটা চ্যাপ্টারে কি আছে না আছে তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, ফার্স্ট ইউনিট থেকে আমার নাম্বার আসবে 15, তারপরে ইউনিট নাম্বার আসবে 25, টোটাল হচ্ছে আচ্ছা না 20, প্রথমটা 15 তারপরটা 20, টোটাল হচ্ছে 35 নাম্বারের কোশ্চেন আমার হবে। ওকে ডান, একদম প্রত্যেকটা জিনিস থেকে, প্রত্যেকটা জায়গা থেকে আমি তোমাদেরকে একটু ছোট্ট ছোট্ট কনসেপ্ট দিতে পেরেছি। ঠিক আছে, এইবার তোমাদের আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেই, এটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, স্যার কি কি বই কিনবো, স্যার কি বই কিনবো, কোন বইটা কিনতে ভালো, কোন বইটা কিনলে খারাপ, এই সব প্রশ্নের উত্তর একটা ছোট্ট বাক্যে দিয়ে দেই, যেটা তোমার সবাইকেই দেই, তোমরা হয়তো অনেকে জানো সেই উত্তরটা। দেখো বাবা, ক্লাস 11-এ আমরা একটা বড় মোটা বই কিনেছিলাম এবং পড়েছি। আমরা ক্লাস 11-এ চিনতে শিখেছি, যে পড়েছি স্যার বুঝতে পেরেছি যে স্যার বইয়ের কতটা মাহাত্ম্য, স্যার বই থেকে আমরা কিছু কিছু জায়গা পড়লেই হবে, কারণ ওই বইতে অনেক বেশি দেওয়া রয়েছে, যেটা একদম চরম সত্যি কথা। তোমরা ক্লাস 11-এ প্রথম যখন বইয়ে মানে তোমার ক্লাস 10 আর 11-এর মধ্যে পার্থক্যটা এখন বুঝতে পেরেছো? স্যার ক্লাস 10-এ যে বইটা ছিল, ক্লাস 10-এ যেই বইটা ছিল, এই বইটার সাথে কি অ্যাড করে পড়তে পারি সেটাই ছিল আমাদের মাহাত্ম্য। স্যার এর সাথে আমি কি অ্যাড করব? আর ক্লাস 11-এ গিয়ে কি হলো, স্যার ওই বইয়ের ভেতর থেকে কোন কোন জায়গাগুলো পড়বো। বুঝতে পেরেছো পার্থক্যটা? বুঝতে পেরেছো? আশা করছি এখন আর তোমাকে বলতে হবে না যে তুমি উমুক বইটা কিনো, স্যার উমুক বইয়ে অনেক ডাটা আছে, ওইটা আমি আর বলছি না, কারণ তোমরা বুঝতে শিখে গেছো। তোমাকে আমি বলবো তুমি সাঁতরা কিনতে পারো, ছায়া কিনতে পারো, যেটা খুশি কিনতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যে জায়গাগুলো পড়াবো সেই জায়গাগুলো তুমি হাইলাইট করে নেবে। ঠিক আছে, যে জায়গাগুলো আমি বলবো
বারবার বলে বলে যাব, সেই জায়গাগুলো তুমি কি করবে, হাইলাইট করে নেবে। আর আমার পড়ানোর পরে তুমি একবার ওখানে রিডিং পড়ে নেবে। ওকে, বুঝতে পেরেছো গল্পটা? বুঝতে পেরেছো? তুমি সাঁতরা কিনতে পারো, ছায়া কিনতে পারো, পারুল কিনতে পারো, ঠিক আছে, পারুলও কিনতে পারো, কারণ পারুলে একদম সুন্দর ছোট্ট ছোট্ট করে সবকিছু দেওয়া থাকে। এবার তুমি বলো স্যার সিলেবাসের বই, হ্যাঁ সেটাও কিনতে পারো, সেটাও কিনতে পারো, কোনো বাধা নেই, কোনো বাধা নেই, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, তাও যদি বলো স্যার তাও বলুন কোনটা কিনবো, আমি বলবো ছায়াটা কেনো। কারণ কারণ বলছি শোনো, কারণ ছায়াতে অনেক কম ডাটা থাকে, তোমরা সেটা জানো, একটু গোছানো থাকে, ঠিক আছে। আর সাঁতরায়ও দেখছি এখন ভালোই গুছানো রয়েছে, তো কোনো সমস্যা নেই, তোমার ছায়াটাও কিনতে পারো, সাঁতরাটাও কিনতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি কিনো। আমি কোনোটাই পক্ষপাতিত্বে, মানে আমার এটা বলতে গেলে ওটা ভালো লাগছে, ওটা বলতে গেলে এটা ভালো লাগছে, ঠিক আছে। আমি বলবো তুমি ছায়া কেনো কিংবা সাঁতরা কিনো। আমি ছায়াকে যদি, সাঁতরাকে আমি 100-র মধ্যে 99 দেই, ছায়াকে আমি 100 দেবো, ঠিক আছে, মানে ওই 99-100। ঠিক আছে, যে যেটা কিনেছো কোনো সমস্যা নেই। ওকে, তো চলো শুরু করা যাক নাকি, শুরু করা যাক নাকি, বলো একবার, বলো বলো বলো, শুরু করা যাক। আচ্ছা, তার আগে তোমাদের একটা বড় প্রশ্নের উত্তর দেই। স্যার এতদিন পরে আপনি শুরু করলেন কেন? এতদিন পরে আপনি শুরু করলেন কেন স্যার? সবাই শুরু করে দিয়েছে, সবাই শুরু করে দিয়েছে, সবার এখন মাঝখানে চলছে, 4-5টা করে ক্লাস হয়ে গেছে, স্যার আপনি এতদিন পরে শুরু করলেন কেন? আপনি আগে বলুন, আপনি আগে বলুন। দেখো, সবাই শুরু করে দিয়েছে, সবার কাছে মোটামুটি ইউটিউবে তোমরা পড়ে নিয়েছো, একটু করে বলো, তোমরা একটু করে সবার কাছে পড়ে নিয়েছো যে স্যার আমি যে ফার্স্ট চ্যাপ্টার আজকে পড়াবো সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, দেখছি সবার পড়ানো হয়ে গেছে, হয়ে গেছে, তোমরা মোটামুটি পড়ে নিয়েছো। আজকের ক্লাস করার পরে তুমি বলবে যে সেটা মানে তুমি এখানে অন্য কিছু ফিল পেলে কিনা, আজকে ক্লাস করার পরে তুমি নিজেই বলবে যে তুমি এই ক্লাসটা থেকে নতুন কিছু ফিল পেলে কিনা। আর আমার ক্লাস একটু ডিলে করার কারণ হচ্ছে অনেক স্টুডেন্টের আজকে পরীক্ষা শেষ হলো, 11-এর পরীক্ষা আজকে শেষ হলো, অনেক স্টুডেন্ট আছে এরকম, ঠিক আছে। তো সেই জন্যই আজ থেকে আমি ক্লাসটা শুরু করছি, ঠিক আছে। আর যেটা বললাম সেটা একটু মাথায় রেখো, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, চলো এসো এবারে, তো শুরু করা যাক আমাদের জার্নি, আমাদের নতুন জার্নি। কিন্তু আমার পেনটা গেল কোথায়? হাই গো, কোথায় গো? পেয়েছি পেয়েছি, হ্যাঁ চলো শুরু করা যাক। সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। স্যার ফুলের সেক্সুয়াল রিপ্রোডাকশন, স্যার ফুল না, ফ্লাওয়ারিং প্ল্যান্টসের। আচ্ছা তুমি আমাকে বলো তো, ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে কোন উদ্ভিদগুলো? শৈবাল, মস, ফার্ন, ব্যক্তবীজি, গুপ্তবীজি, কোনগুলো হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলো তো, বলো তো। স্যার ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে কোনগুলো? শৈবাল, মস, ফার্ন, ব্যক্তবীজি, গুপ্তবীজি, কোনগুলো? এই ফ্লাওয়ারিং প্ল্যান্টসটা কোনগুলো? স্যার যাদের ফুল হয়, যাদের ফুল হয়। স্যার কাদের ফুল হয়? স্যার গুপ্তবীজীদের ফুল হয়। স্যার তার মানে এরা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের কথা বলা হচ্ছে এখানে, গুপ্তবীজী, গুপ্তবীজী উদ্ভিদদের কথা বলা হয়েছে এখানে, তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন। স্যার সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি? মানে কি স্যার দুটো গ্যামেটের মিলন। স্যার দুটো গ্যামেট মানে কি? একটা পুং গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট, তাদের মিলন। ধরো দুটো ফুল আছে, দুটো ফুল আছে, স্যার এখানে আমার দুটো ফুল আছে, এই দুটো ফুলের মধ্যে এখানে আছে পুং গ্যামেট, এখানে স্ত্রী গ্যামেট, এই পুং গ্যামেট থেকে পরাগ রেণু উড়ে এসে স্ত্রী গ্যামেটে পড়লো, পড়ার পরে হলো পরাগ মিলন, ঠিক আছে। আর এর ফলে কি হবে না, ফল তৈরি হবে। এটাই হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাই হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। এটাই হচ্ছে স্যার সেক্সুয়াল রিপ্রোডাকশন। বোঝা গেছে স্যার? বোঝা গেছে স্যার? স্যার এই সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়ার আগে আমাদেরকে আবারও একবার সেই ফুলের গঠনটাকে একবার ভালো করে পড়ে নিতে হবে। স্যার ক্লাস 10-এ তো আমরা পড়েছি, তাও যারা ক্লাস 10-এ পড়োনি তাদের কি হবে? স্যার আমি প্রথম থেকে একবারে সুন্দর করে তোমাদেরকে পড়াবো, একদম চিন্তা করো না, ঠিক আছে, একদম প্রথম থেকে সুন্দর করে পড়াবো।
দেখো সবার আগে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফুলের গঠন। আমরা কি পড়বো স্যার? সেটা হচ্ছে আদর্শ ফুলের গঠন। আদর্শ ফুলের গঠন, আদর্শ ফুলের গঠন। যারা নতুন রয়েছে তাদেরকে আমি বলে দেই, যারা নতুন আছো তাদেরকে আমি বলে দেই, আমি যা বোর্ডে লিখবো সেটাই তোমরা লিখবে। আমি যেটা বোর্ডে লিখবো সেটাই তোমরা লিখবে খাতায়। একটা আলাদা করে খাতা করবে যাতে শুধুমাত্র আমার নোটস থাকবে, অন্য কিছু থাকবে না। সেটা না তো হবে খিচুড়ি খাতা, না তো হবে কিছু, সেখানে শুধুমাত্র শুধুমাত্র কৃষ্ণেন্দু স্যার যেটা লেখাবে বোর্ডে সেটাই লেখা থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? একদম ভিডিও রেকর্ড তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। তবে সবসময় লাইভ ক্লাস দেখাটাকেই প্রেফার করবে। ঠিক আছে? স্যার আদর্শ ফুল কাকে বলবো? স্যার আদর্শ ফুল কাকে বলবো? স্যার আদর্শ ফুল হচ্ছে সেই সমস্ত ফুল যাদের বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র থাকে, তাদেরকে বলবো আদর্শ ফুল। ঠিক আছে? এবং সমস্ত যে স্তবক, চারটে যে স্তবক তারা সুন্দরভাবে থাকে, তাদেরকে বলবো আদর্শ ফুল। ঠিক আছে? ধরো একটা নেই, তখন তাদেরকে আমরা আদর্শ ফুল বলবো না। স্যার এই আদর্শ ফুলের গঠনে কি কি থাকবে সেটা একবার পড়ে নেই। স্যার আদর্শ ফুলের গঠনে কি কি থাকবে সেটা একবার পড়ে নেই। স্যার এই যে আদর্শ ফুল, স্যার এই যে আদর্শ ফুল, স্যার এর মেনলি তিনটে পার্ট রয়েছে। স্যার এর মেনলি তিনটে পার্ট রয়েছে। ঠিক আছে? স্যার এর মেনলি তিনটে পার্ট রয়েছে। স্যার কি কি পার্ট রয়েছে? স্যার একটা ফুলের তিনটে পার্ট। কি কি পার্ট? কি কি পার্ট? স্যার ধারা পাঠ, সহজ পাঠ, আরে না না ওইসব কোনো পাঠ ফাট নয়, ধারা পাঠ হয় না, ধারা পাত হয়। ঠিক আছে? স্যার আদর্শ ফুলের তিনটে পাঠ কি কি? একটা হচ্ছে পুষ্পবৃন্ত, একটা হচ্ছে পুষ্পবৃন্ত, আরেকটা হচ্ছে পুষ্পাক্ষ বা থ্যালামাস। ঠিক আছে? আরেকটা কি স্যার? আরেকটা কি স্যার? একটা হচ্ছে পুষ্পবৃন্ত। ঠিক আছে? পুষ্পবৃন্ত মানে কোনটা? স্যার বৃন্ত মানে বোটা। এটা হচ্ছে একটা ফুল, তার নিচের এই অংশটা হচ্ছে পুষ্পবৃন্ত। বোঝা গেছে? এই অংশটা হচ্ছে পুষ্পবৃন্ত। ওকে ডান। স্যার পুষ্পবৃন্ত, প্রথমটা লিখবো পুষ্প, পুষ্পবৃন্ত। ওকে পুষ্পবৃন্ত। দ্বিতীয় কি লিখবো স্যার? খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এটা হচ্ছে পুষ্পবৃন্ত, তার ঠিক ওপরে একটা গোলাকার অংশ আছে যার উপরে বৃতিটা অবস্থান করে আছে। মানে কি স্যার? কেমন ব্যাপারটা ঘটেছে? স্যার এটা হচ্ছে পুষ্পবৃন্ত, আরে ভাই এটা হচ্ছে পুষ্পবৃন্ত। ঠিক আছে? এটা হচ্ছে পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্তের ওপরে একটা এই রকম পার্ট আছে, এই রকম পার্ট আছে, যাকে বলা হয় থ্যালামাস। যাকে বলা হয় কি? থ্যালামাস। ওই থ্যালামাসের ওপরে, ওই থ্যালামাসের ওপরে তাহলে এটা কি স্যার? পুষ্পবৃন্ত। স্যার এটা কি স্যার? পুষ্প বৃন্ত। এটা কি স্যার? থ্যালামাস। দেখতে পাচ্ছ? থ্যালামাস। স্যার থ্যালামাস হলো। স্যার এরপরে তাহলে পুষ্পবৃন্ত, নেক্সট হচ্ছে থ্যালামাস, নেক্সট কি স্যার? পুষ্পস্তবক। পুষ্প স্তবক মানে স্যার স্তবক মানে কি স্যার? পুষ্প স্তবক মানে কি? মানে ফুলের এই যে ফুলটা এর অরিজিনাল কি কি নিয়ে গঠিত। ঠিক আছে? স্যার পুষ্প স্তবক আবার দু ধরনের হয়। এক হচ্ছে এটা স্যার, এক হচ্ছে বাইরের পার্ট। ঠিক আছে? স্যার বাইরের পার্টের মধ্যে দেখো এটা হচ্ছে বৃতি, এটা হচ্ছে বৃতি। ঠিক আছে? এই যে সবুজ রঙেরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি স্যার? বৃতি। দেখতে পাচ্ছ কি? দেখতে কি পাচ্ছ তোমরা, নাকি আমি হাত দিয়ে ঘিরে দিয়েছি? দেখো তো, দেখতে পাচ্ছ? ওকে স্যার এটা হচ্ছে বৃতি।
আর বৃতির যে একটা ছোট ছোট পার্ট, এই যে ছোট ছোট পার্ট, এদেরকে আমরা কি বলে থাকি স্যার? বৃত্তাংশ। ঠিক আছে, এদেরকে আমরা কি বলে থাকি স্যার? বৃত্তাংশ। বৃতির যে ছোট ছোট অংশগুলোকে বলবো কি স্যার? বৃত্তাংশ। ওকে। আর আর এই যে দেখতে পাচ্ছ রঙিল, রঙিল যে পাটটা, এটা হচ্ছে দলমণ্ডল। কে মণ্ডল? দলমণ্ডল। কে মণ্ডল? দলমণ্ডল। ঠিক আছে, এটা হচ্ছে দলমণ্ডল, যেটা রঙিল পাট। স্যার আর দুটো পাট কোথায় আছে? যদি আমি দলমণ্ডলটাকে ছিঁড়ে দেই, স্যার কষ্ট হচ্ছে, ফুলটা ছিঁড়ে দিচ্ছেন, আচ্ছা ছিঁড়েই দেখো কি আছে, খুব ভালো করে দেখো। দলমণ্ডলের ভেতরে, মণ্ডল ঘরের ভেতরে কাকে দেখতে পাচ্ছ? মণ্ডল ঘরের ভেতরে তুমি কাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ একটা জিনিস? স্যার কি দেখতে পাচ্ছি? দাঁড়াও, আগে ভালো করে ছিঁড়ি ফোনটাকে। দেখো, দেখতে কি পাচ্ছ তোমরা কিছু? বলো তো, খুব ভালো করে দেখতে পাচ্ছ কি তোমরা, নাকি ব্লার হয়ে গেছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না ব্লার হয়ে গেছে? বলো তো একবার। ইয়েস স্যার দেখতে পাচ্ছি। দেখো, দেখো সবার ওপরে একটা আছে, দেখছো একটা আলাদা রয়েছে, এই যে এটা, এটাকে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে স্ত্রী স্তবক। ঠিক আছে, এটা হচ্ছে স্ত্রী স্তবক। আর সাইডে এই পাশে যেটা দেখতে পাচ্ছ ছোট ছোট গুলো, এরা হচ্ছে পুংস্তবক। ঠিক আছে স্যার, এটা হচ্ছে স্ত্রী স্তবক ওপরেরটা, আর এখানে হচ্ছে এরা হচ্ছে পুংস্তবক। এই পুংস্তবক থেকে পরাগরেণু এই স্ত্রী স্তবকে এসে পড়লে, বাবা স্ত্রী স্তবকটা চটচট করছে, পুরো একদম চিটচিট করছে, বুঝতে পেরেছো? স্ত্রী স্তবকটা চটচট করছে, চিটচিট করছে। এই যে এখান থেকে পরাগরেণু কোথায় এসে পড়বে? এই স্ত্রী স্তবকে এসে পড়বে, তাকে বলবো পরাগ মিলন। বোঝা গেছে? বোঝা গেছে বলো? ইয়েস, বোঝা গেছে। ব্লার তাও একবার দেখো, কিছু করার নেই, ব্লার হলেও কিছু করার নেই। ঠিক আছে, আর তো আমি জুম করতে পারবো না, অন্ধকারের জন্য ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। ঠিক আছে, এক কাজ করছি আমি, এক কাজ করছি আমি, জানি না কতটা কি দেখা যাবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম জুম, আর হবে না, আর হবে না। এবার দেখো দেখা যাচ্ছে, এইবার দেখো তো দেখা যাচ্ছে কিনা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। দেখো, খুব ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গর্ভকেশর, আর এগুলো হচ্ছে পুংকেশর। এই হলুদ হলুদ বাঁধাগুলো হচ্ছে পুংকেশর, আর এটা হচ্ছে গর্ভকেশর। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল এবারে? হ্যাঁ স্যার, হ্যাঁ বোঝা গেছে। তাহলে স্যার এই যে বৃতি, এই যে হচ্ছে দলমণ্ডল, আর এরা হচ্ছে বৃতি। ঠিক আছে, বৃতি, এরা হচ্ছে বৃতি। এই বৃতি আর দলমণ্ডল এরা কি জননে সাহায্য করে? না স্যার, এরা জননে সাহায্য করে না। জনন করে কারা? এই পুংকেশর আর গর্ভকেশর এরা। তার মানে, তার মানে স্যার, তার মানে স্যার একটা জিনিস, একটা জিনিস ভালো করে বুঝলাম, সেটা হচ্ছে দু ধরনের স্তবক আছে। একটা হচ্ছে জননকারী স্তবক বা জনন স্তবক। ঠিক আছে, একটা হচ্ছে জনন স্তবক। তার মানে স্যার যেটা বুঝলাম সেটা হচ্ছে দু ধরনের স্তবক আমরা দেখতে পাবো। একটা হচ্ছে জনন স্তবক, আর একটা হচ্ছে সাহায্যকারী স্তবক। বলো জনন স্তবক তাহলে কারা কারা হবে? জনন স্তবক তাহলে কারা কারা হবে? স্যার জনন স্তবক হবে কারা কারা? যদি বলি জনন স্তবক, জনন স্তবক যারা জনন করতে সাহায্য করে কারা? তারা হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এক নম্বর হচ্ছে পুংস্তবক, দু নম্বর হচ্ছে স্ত্রীস্তবক।
আর সাহায্যকারী স্তবক কারা? সাহায্যকারী স্তবক কারা? কারা স্যার? এক নম্বর হচ্ছে বৃতি, 2 নম্বর হচ্ছে দলমণ্ডল। ডা কমপ্লিট। দেখো বুঝতে পারলে নাকি? বুঝতে কি পেরেছো? স্যার বৃতি কোথায় এই ফুলটার? স্যার বৃতি কি ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে? না, বৃতি কেউ ছিঁড়ে নিয়ে পালায়নি, এটা হচ্ছে বৃতি। বৃতি, ঠিক আছে স্যার। দলমণ্ডলটা কোথায়? মণ্ডল পাড়ার ছেলের দলটা কোথায়? এটা হচ্ছে দলমণ্ডল। আমি পুরোটা আঁকছি না, কারণ পুরোটা আঁকলে হবে না, ঠিক আছে। আচ্ছা, পুংস্তবকটা কোথায় স্যার? এটা হচ্ছে পুংস্তবক, এটা হচ্ছে পুংস্তবক। আর স্ত্রীস্তবকটা কোথায় স্যার? এটা হচ্ছে স্ত্রীস্তবক, ঠিক আছে। ওকে, ডান। বুঝতে পেরেছো সবাই? সবাই কি এই জিনিসটা বুঝতে পারলে বলো? বুঝতে পেরেছো? ফিল আসছে বলো? ফিল আসছে? ইয়েস অর নো? ফিল আসছে? স্যার এই পুংস্তবক এটা হচ্ছে এক একটা স্টেমেন, আর স্ত্রীস্তবকের একটা এটা হচ্ছে মানে যেটাকে আমরা বলি পুংকেশর চক্র। পুংকেশর হচ্ছে স্টেমেন, আর গর্ভকেশর হচ্ছে পিস্টল, ঠিক আছে। স্টেমেন, পিস্টল। ওকে ওকে, বলো ডান 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 ডান। একদম একদম ফিল আসছে, ফিল আসছে একদম। এইবারে আরো একটু ভেতরে ঢুকে যাব আমরা, আরো একটু ভেতরে আমরা ঢুকবো। আচ্ছা, অনেক সময় এই যে বৃতি, এই যে বৃতি তার উপরে তার নিচে আবার ছোট্ট ছোট্ট বৃতির মতো ছোট ছোট থাকে, ওকে বলা হয় কি? উপবৃতি। ওকে কি বলি স্যার? উপবৃতি। এইবারে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক সম্বন্ধে পড়লাম, ওদেরকে একটু ভালো করে পড়ি, বুঝতে পারলে? ওদেরকে একটু ভালো করে পড়ি। সবার আগে আমরা পড়বো কাকে? বৃতিকে পড়বো। সবার আগে আমরা পড়বো কাকে? বৃতিকে। হ্যালো বৃতি, হাউ আর ইউ? হ্যাঁ, বৃত্তি নয় রে বাবা, বৃতি। কে ভুলভাল লেখে? বৃতি। হ্যালো বৃতি। হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক। চলো স্যার বৃতি, স্যার বৃতির ইংরেজি কি? ক্যালিক্স। কি নাম? ক্যালিক্স। ক্যালিক্স, বৃতি। এটা হচ্ছে কি স্যার? বৃতি। এটা হচ্ছে কি স্যার? বৃতি। আচ্ছা আমাকে বলো তো, আমাকে বলো তো এটা কোন ফুলের বৃতি? বলো তো, বলো তো দেখি এটা কোন ফুলের বৃতি মনে হচ্ছে দেখে? হ্যাঁ, এটা কোন ফুলের বৃতি দেখে মনে হচ্ছে? বলো তো কোন ফুলের বৃতি? স্যার জবা। আচ্ছা, আমাদের জবা বোন কোথায় গেল? হ্যাঁ, জবা, একদম ঠিক, একদম ঠিক। কি বলছে? বৃতি বলে একজন আছে, কে বৃতি? এই তো। এখানে হীরা, মানিক, জবা সব আছে, একদম চিন্তা করো না, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে স্যার বৃতি। আর এই বৃতির এক একটা অংশকে কি বলে ডাকি আমরা? বৃতির এক একটা অংশকে বলি বৃত্তাংশ। এই বৃতির এক একটা অংশকে কি বলি? বৃতির এক একটি অংশকে আমরা বলে থাকি বৃত্তাংশ। বৃতির এক একটি অংশকে, পার্টকে কি বলে থাকি স্যার? বৃত্তাংশ। বৃত্তাংশ, বানান ভুল হলো, ঠিক করে নেবে, ঠিক আছে। বৃত্তাংশ, ঠিক আছে। স্যার এই বৃত্তাংশের ইংরেজি কি? স্যার বৃতির ইংরেজি হচ্ছে ক্যালিক্স। স্যার বৃত্তাংশের ইংরেজি কি? স্যার সেপাল। ঠিক আছে, সেপাল। স্যার এগুলোর ইংরেজি কি পড়তে হবে? হ্যাঁ, একটুখানি ইংরেজিগুলো পড়ে রাখো,
একটুখানি এর ইংরেজিগুলো পড়ে রাখো, ঠিক আছে? অনেক সময় একটুখানি ওটা কনফিউজ করে দেয়, অনেক জায়গায় দেখবে প্র্যাকটিস করতে যাবে দেখবে সেপাল দিয়ে চলে গেছে, ব্যাস তুমি ভাববে আরে বাবা সেপালটা কি জিনিস, হ্যাঁ সমস্যা হয়। তো একটুখানি ইংরেজিগুলো পড়ে রাখো, কয়েকটা ইংরেজি এখানে একটু করে পড়তে হবে, ঠিক আছে? সেপাল। আচ্ছা, এইবারে তুমি দেখতে পেলে এটা হচ্ছে জবারবৃতি, এটা হচ্ছে জবারবৃতি। স্যার এটা হচ্ছে জবারবৃতি, এটা প্রত্যেকটা বৃত্তাংশ একটার সাথে একটা জুড়ে আছে না আলাদা আছে বলো তো? তার সাথে সাথে আমি আরেকটা জিনিস আঁকছি, তুমি বলো ওখানে প্রত্যেকটা অংশ একটার সাথে আরেকটা কি জুড়ে আছে নাকি আলাদা আলাদা আছে বলো তো? এটা কি ফুল? স্যার এটা কি ফুল? স্যার আপনি যা আঁকছেন বুঝা যাচ্ছে কি ফুল? এটা কি বোঝা যাচ্ছে কি ফুল? কে দাগ টেনে গেল? এটা কি বোঝা যাচ্ছে কি ফুল বলো তো? হ্যাঁ কি ফুল এটা? রোজ। ইয়েস স্যার। আহা বাবা আমি তো দারুণ পুরো সেলিব্রিটি হয়ে গেছি গো। হ্যাঁ সব সব বুঝতে পেরে যাচ্ছ, বৃতি দেখে বলে দিলে এটা জবা ফুল। আরে আমি যেটা ভাবছি সেটাই হচ্ছে, যে আলাদাই মানে বুঝতে পারছো আমার হাতে এখন মানে একদম একদম কাউকে বলো না, এখন সেলিব্রিটি হয়ে গেছি, বুঝতে পেরেছো? চাপ নেবে না। হ্যাঁ এখানে দেখো বৃতিগুলো একটার সাথে একটা জুড়ে আছে, একটার সাথে একটা জুড়ে আছে, একে বলা হয় গ্যামোসেপালাস বা যুক্ত বৃতি। একে বলা হয় কি স্যার? যুক্ত বৃতি। যুক্ত বৃতি ইংরেজি বলা হয় গ্যামোসেপালাস। ওকে, গ্যামো গ্যামেট মানে কি যুক্ত, যুক্ত হওয়া, সেপালাস মানে বৃতি, ঠিক আছে? স্যার এখানে মুক্ত অবস্থায় আছে, এখানে বৃতিগুলি বৃত্তাংশগুলি কি স্যার একটার সাথে আরেকটা মুক্ত অবস্থায় আছে, কি বলা হয় পলিসেপালাস বা মুক্ত বৃতি। মুক্ত বৃতি বলো, বুঝতে পেরেছো? পুরো বৃতি বুঝতে পেরেছো? পুরো বৃতি বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই বলে দাও একবার। পুরো বৃতি কি বুঝতে পারলে? এর পাশে তাহলে আমি দলমণ্ডলটা করে দেবো, এই পাশে আমি দলমণ্ডলটা করে দিই, ঠিক আছে? এই পাশটায় আমরা একটুখানি ছোট্ট করে দলমণ্ডলটা এঁকে দিই, ঠিক আছে? মণ্ডল পাড়ার ছেলের দলকে দলমণ্ডল বলা হয়, ঠিক আছে? মণ্ডল পাড়ার ছেলের দলকে দলমণ্ডল বলা হয়, তাই না নাকি? ওকে একদম ক্লিয়ার, বিন্দাস, এই তো শিখে গেছো তোমরা, শিখে গেছো। বস দেখো এটা হয়ে গেল বৃতি, এরপরে আসো দলমণ্ডল। স্যার দলমণ্ডলে কি করব? মণ্ডল পাড়াকে যেতে হবে, দলমণ্ডল। স্যার এই যে দলমণ্ডল, এই যে দলমণ্ডল এটা কেমন হয়? আচ্ছা বৃতির কাজটা তো লেখা হলো নি গো, কাজ কি হবে? কাজ হচ্ছে ফুলের ভেতরের অংশকে রক্ষা করা। কাজ যদি বলো, যদি বলি কাজ তুমি কি পারবে আজ? দেখো প্রথম কাজ হচ্ছে ফুলের ভেতরের স্তবকগুলিকে রক্ষা করা, স্তবকগুলিকে রক্ষা করা। 2 নম্বর কাজ কি বলতে পারবো আজ? 2 নম্বর কাজ হচ্ছে বৃতি হয় সবুজ, তাই তৈরি করে খাদ্য, ঠিক আছে? বৃতির রং কি হয়? সবুজ, তার মানে ক্লোরোফিল যুক্ত হয়, ক্লোরোফিল যুক্ত হয়, তাই কি করতে পারে স্যার? সালোক সংশ্লেষ। ইয়েস স্যার। ওকে, তাই জন্য কি করতে পারে স্যার? সালোক সংশ্লেষ করতে পারে। ওকে স্যার, দলমণ্ডল, দলমণ্ডলের ইংরেজি কি? করলা। স্যার করলা মানে কি উচ্ছা? ভাবতে পারো, করলা, ঠিক আছে? করলা, দলমণ্ডলের ইংরেজি কি স্যার? করলা। কি বলছো? কি বলছো বুঝতে পারছি না। ঠিক আছে এসো, দলমণ্ডলের ইংরেজি কি স্যার? করলা, ঠিক আছে? স্যার করলা মানে উচ্ছা,
একদম ঠিক বলেছো, করলা মানে হচ্ছে উচ্ছা। ঠিক আছে স্যার, দলমণ্ডল, আমি যে ফুলটা তোমাকে আমি দেখালাম, তুমি দেখে বলো তো এর কি দলমণ্ডল গুলোকে আমরা যুক্ত দল বলবো নাকি মুক্ত দল বলবো? দেখো তো, একে আমি যুক্ত দল বলবো নাকি মুক্ত দল বলবো? দেখো তো, একে কি যুক্ত দল বলবো নাকি মুক্ত দল বলবো? বলো বলো। তার আগে আমি লিখে দেই দলমণ্ডলের এক একটা অংশকে কি বলা হয়। দলমণ্ডলের এক একটি অংশকে কি বলা হয়? দলমণ্ডলের এক একটি পার্টকে কি বলবো? ওখানে আছে কি সেপাল, এটা হচ্ছে পেটাল। ঠিক আছে, এটা হচ্ছে পেটাল বা পাপড়ি। ওকে, হ্যাঁ, তোমরা গোলাপের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে ফেলো না? গোলাপের পাপড়ি দিয়ে অনেক কিছু করো তো, লাভ সাইন আঁকো, দিয়ে এরকম করে টেনে দিয়ে দুপাশে দুজনের নাম, উমুক লাভ তুমুক। ঠিক আছে আলাদাই মজা। ঠিক আছে, পেটাল। আর যদি সেপাল আর পেটাল অ্যাড হয়ে যায় একসাথে, আলাদা করে বৃতি দলমণ্ডল নেই, যদি অ্যাড হয়ে যায় তাকে বলবো টেপাল। ঠিক আছে, সেপাল আর পেটাল দুজনের বাচ্চা হচ্ছে টেপাল। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আসো দলমণ্ডলে। যদি আমি আঁকি একটা ফুল, চিনতে পারবে কি তোমরা? দেখো তো, যদি আমি এই ফুলটা আঁকি, তোমরা কি চিনতে পারবে? বলো তো এটা কি ফুল? বলো তো এটা কি ফুল? এটা কি ফুল বলো তো? স্যার এটা একটা ফুল যার নাম আমি জানি না, যার নাম আমি জানি না। আরেকটা ফুল আঁকছি আমি, কি ফুল আঁকা যায় বলো তো? আরেকটা ফুল আঁকছি, সেটা তো আমি দারুণ আঁকতে পারি, কি করে যে আঁকবো ভগবান জানে। এই কি করে আঁকবো গো? একটু মেনে গুছিয়ে নিও। ঠিক আছে, বুঝতে পারো নাকি দেখো চেষ্টা করে। যদি বুঝতে পারো তাহলে তো আমি ভাববো আমি ধন্য হয়ে গেছি। হ্যাঁ, যদি না বুঝতে পারো তাহলে আমার কিছু করার নেই, তোমাদেরই সমস্যা ওটা। ঠিক আছে, তোমাদেরই সমস্যা ওটা। ঠিক আছে, না না, এটা এঁকে দিলে বুঝতে পারতেই হবে তোমাকে। আমার ফুল যতই খারাপ হোক, এটা এঁকে দিলে তুমি বুঝতে পারবেই। ঠিক আছে, এটা এঁকে দিলে তোমাকে বুঝতেই হবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। তোমাদের কৃষ্ণেন্দু স্যারকে ভালো বলতেই হবে। ঠিক আছে, কি যে হয়েছে ফুলটা, হে ভগবান, কোন কোন ফুলের ক্রস ভগবান জানে। ঠিক আছে, কি এটা জবা? তাহলে স্যার পুরো একদম ইন্টারন্যাশনাল খিলাড়ি, বুঝতে পেরেছো? এটা কি স্যার ধুতরো? ধুতরোর ক্ষেত্রে কি হয়ে গেছে, আমাদের পেটাল গুলো কি হয়ে গেছে স্যার, একটার সাথে একটা ফিউজ হয়ে আছে, সবাই কি হয়েছে একসাথে আছে। ওদেরকে কি বলবো? ওদেরকে বলবো গ্যামো পেটালাস, বা বলবো যুক্ত দল। কি বলবো স্যার? যুক্ত দল। যুক্ত দল কি বলবো স্যার? গ্যামো পেটালাস। আর একে কি বলবো? মুক্ত দল, পলি পেটালাস। ওকে, পলি পেটালাস। বলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এখান পর্যন্ত সবার প্রত্যেকটা জিনিস ক্লিয়ার? বলো, প্রত্যেকটা পার্ট ক্লিয়ার? স্যার দলমণ্ডল কি করে? খায় না মাথায় দেবে। আরে দলমণ্ডল কি করবে? দলমণ্ডল দুটো রঙে দুটো জিনিসের জন্য বিখ্যাত স্যার। এক নম্বর, দলমণ্ডল ভেতরের যে অংশ মানে পুংস্তবক আর স্ত্রীস্তবককে রক্ষা করে। পুংস্তবক ও স্ত্রীস্তবককে রক্ষা করে। দু নম্বর কি করে স্যার? এটা গন্ধযুক্ত এবং বর্ণযুক্ত হওয়ায়, গন্ধ ও বর্ণযুক্ত হওয়ায়, যুক্ত হওয়ায় কি করে? কীট পতঙ্গকে আকৃষ্ট করে। কীট পতঙ্গকে আকৃষ্ট করে, কীট পতঙ্গকে আকর্ষণ করে। স্যার আপনি ভুল বলছেন,
এই যে গোলাপটা ওটা স্যার আমার জন্য ফুটেছিল, আমি তাকে দেখাবো, তাকে দেব বলে দিয়ে এরকম করে বলবো তুমি আমার, বুঝতে পেরেছো? স্যার এটা তোমার জন্য ফোটেনি, এটা ফুটেছিল একটা পোকার জন্য, তুমি গিয়ে তুলে নিয়ে এসেছো, ঠিক আছে? তুমি গিয়ে তুলে নিয়ে এসেছো, তোমার জন্য ফুটেনি, ফুটেছিল কার জন্য? পোকার জন্য, মানে পোকা মানে ওই আর কি কীট পতঙ্গর জন্য, ঠিক আছে? এরকম করে স্যার তুমি আমার লক্ষ্মী সোনা আমি তোমার পেঁচা, না ওইসব তোমার জন্য নয়, বোঝা গেছে? ঠিক আছে, বাকিটা ইতিহাস। হ্যাঁ, মুক্ত বৃতি, দেখো বৃতি ইংরেজি কি? পেটাল, পেটাল। স্যার যখন মুক্ত থাকবে তাকে বলবো পলি, ঠিক আছে? পলি পেটালাস, বোঝা গেছে? পলি পেটালাস, মুক্ত বৃতি। আর যখন একসাথে যুক্ত থাকে তাকে বলে গ্যামো, ঠিক আছে? গ্যামো। সেপালের ক্ষেত্রে আপনি পলিসেপালাস আর গ্যামোসেপালাস, ডান? স্যার আপনার এক্সপিরিয়েন্স আছে? না গো, আমার কোমরে ব্যথা, নুইতে পারি না। বুঝতে পেরেছো? কোমরে ব্যথা, নুইতে পারি না। তুমি আমার লক্ষ্মী সোনা আমি তোমার পেঁচা, তোমায় ছাড়া জীবনটা কেবল হাঁড়ি চাচা, ঠিক আছে? চলো চলো, তাহলে হয়ে গেল স্যার বৃত্তি, হয়ে গেল দলমণ্ডল। এইবারে কোথায় যাব স্যার? এইবারে যাব আমরা পুংকেশরে, পুংকেশরে যাব। কোথায় যাব স্যার? পুংকেশর, যার পূর্ণন্য একদম সম্পূর্ণ ধারণা আমরা নেব, ঠিক আছে? পুংকেশর, পুংকেশর, ঠিক আছে? এখন আমরা বলবো কাকে নিয়ে স্যার? পুংকেশরকে নিয়ে, ঠিক আছে? যার ইংরেজি কি? স্টেমেন নাকি পিস্টল? স্যার স্টেমেন, ঠিক আছে? স্টেমেন। স্যার এই যে পুংকেশর, এই যে পুংকেশর আপনি আমাকে দেখালেন, কোথায় গেল গো পুংকেশরটা? হ্যাঁ দেখো, নেতিয়ে গেছে গো ফুলটা, ফুলটা আমার তুলতেই কষ্ট হচ্ছিল, কিন্তু তোমাদের জন্য আমি সমস্ত কষ্টকে মেনে নিতে রাজি, ঠিক আছে? মেনে নিতে রাজি, ঠিক আছে? জুম করলে ভালো দেখতে পাচ্ছিলে? জুম করলে কি ভালো দেখতে পাচ্ছিলে বলো? দেখি দাঁড়াও, জুম 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 জুম, দেখা যাচ্ছে কিছু? এই তো পুরো হয়ে গেছে গো, দেখা যাচ্ছে এবারে? হ্যাঁ ঠিক আছে। দেখো দেখো, এই যে পুংকেশর গুলো দেখতে পাচ্ছ, এই গর্ভকেশরকে আমি কেটে ফেলে দিয়েছি, এটা হচ্ছে পুংকেশর, এগুলো পুংকেশর গুলো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এই যে পুংকেশর গুলো এরা অ্যাকচুয়ালি বৃতির সাথে লেগে আছে, বুঝতে পেরেছো? এরা হচ্ছে বৃতির সাথে লেগে আছে। একটা পুংকেশর তোমরা এতে পড়েছিলে না যে বৃতির সাথে লেগে থাকে, এরা হচ্ছে বৃতির সাথে যুক্ত অবস্থায় আছে। পুংকেশরের দুটো পার্ট দেখতে পাচ্ছ, একটা হচ্ছে লম্বা মতো পার্ট উঠে গেছে গিয়ে ওপরটা একটু মাথাটা হয়ে আছে, দেখতে পাচ্ছ কি? খুব খুব ভালো করে দেখলে বুঝতে পারছো কি? একটা লম্বা মতো উঠে গেছে দিয়ে মাথাটা একটুখানি টুপুর পড়ে আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি? দেখো তো, দেখতে পাচ্ছ কি না? দেখতে পাচ্ছ না? ব্লার,
তাহলে কিছু করার নেই আর, ঠিক আছে, তাহলে কিছু করার নেই আর। ব্যাপারটা যে খুব সূক্ষ্ম জিনিস তো দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এঁকে দিচ্ছি। হ্যাঁ, চলো, কোনো ব্যাপার না, আমি এঁকে দিচ্ছি। দেখো, পুংকেশর দুটো পার্ট নিয়ে তৈরি হয়। পুংকেশর আমার দুটো পার্ট নিয়ে তৈরি হয়। স্যার কেমন কেমন পার্ট? স্যার পুংকেশরের একটা পার্ট হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের সেই থ্যালামাসটা, থ্যালামাসের উপরে সমস্ত কি আছে, সমস্ত হচ্ছে আমার স্তবকগুলো রয়েছে, এটা হচ্ছে সেই থ্যালামাস। ওকে, থ্যালামাসের উপরে পুংকেশরের একটা দণ্ড আছে ফার্স্টে, এটা এরকম দণ্ডের মতো আছে ফার্স্টে, ঠিক আছে, যাকে বলা হয় পুংদণ্ড। যাকে কি বলে থাকি আমরা ভালোবেসে, যাকে আমরা ভালোবেসে বলে থাকি পুংদণ্ড। ঠিক আছে, এবং তার ওপরটা একটু মোটা মতো একটা থাকে, হ্যাঁ এই জিনিসটা থাকে, ঠিক আছে, যাকে বলা হয় পরাগধানী। স্যার এটা হচ্ছে পরাগধানী, পরাগধানী, ঠিক আছে, এটা হচ্ছে পরাগধানী, আর নিচেরটা হচ্ছে পুংদণ্ড। আর এটা কি স্যার? থ্যালামাস। ওকে, থ্যালামাস। কখনো কখনো স্যার, কখনো কখনো এই থ্যালামাসের উপরে মানে আমাদের যে পুংকেশরটা না থেকে কি হয়, ফুলের পাপড়ির ওপরে পুংকেশর অবস্থান করে। বুঝতে পারলে? পাপড়ির ওপরে পুংকেশর অবস্থান করে, পাপড়ির ওপরে আমাদের এই পুংকেশরটা অবস্থান করে, ঠিক আছে, তখন তাকে আমরা বলি এপি পেটালাস। পেটাল মানে পাপড়ি, তাকে বলবো এপি পেটালাস। এপি পেটালাস পুংকেশর। বলো, এই জিনিসটা বোঝা গেছে? এই জিনিসটা, এই ছোট্ট জিনিসটা বুঝতে পেরেছো? পরাগধানীর ইংরেজি হচ্ছে অ্যান্থার, আর এটা হচ্ছে ফিলামেন্ট। পুংদণ্ড যেটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে ফিলামেন্ট। ওকে, এটা হচ্ছে ফিলামেন্ট। ওকে, বোঝা গেছে এখান পর্যন্ত? বলো, এখান পর্যন্ত বোঝা গেছে? ওকে, ডান। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, ডান 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 ডান। ওকে, এখান পর্যন্ত স্যার আমরা সুন্দর বুঝতে পেরেছি। একে ধরে উপরে তুলে দাও, কারণ নিচে আমাদের লেখার অনেক কিছু রয়েছে। ওকে, অনেক কিছু লেখার রয়েছে। এইবারে আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এই যে পরাগধানীটা, এই যে আমাদের পুংকেশরটা, পুংকেশরটা দেখতে পাচ্ছ, এই পুংকেশরটার প্রক্সিমাল পার্ট, প্রক্সিমাল পার্ট মানে কি? কাছের পার্ট, ফুলের ফুলের কাছে। আচ্ছা তুমি বলো তো, ফুলের কাছে কোন অংশটা আছে? এই যে পুংকেশরটা এখান থেকে এখান পর্যন্ত, ফুলের কাছে কোন অংশটা আছে বলো তো? পুংদণ্ড নাকি পরাগধানী বলো তো? এপিপেটালাসটা বলবো একবার। এপিপেটালাসটা হচ্ছে কখনো কখনো এই পুংদণ্ড, পুংদণ্ড কি হয় না, পেটাল থেকে উৎপন্ন হয়, মানে পাবড়ি থেকে উঠে যায়, পাবড়ি থেকে উঠে যায়, তাকে বলা হয় এপিপেটালাস। ওকে, ওটা হচ্ছে সোলানেসি গোত্রের উদ্ভিদের হয়, সোলানেসি, লিখে দিচ্ছি আমি, সোলানেসি গোত্রের ক্ষেত্রে দেখা যায়, সোলানেসি গোত্র, ঠিক আছে, সোলানেসি গোত্রের ক্ষেত্রে আমাদের এপিপেটালাস পুংকেশর দেখা যায়। এবার বলো প্রক্সিমাল পার্টটা কোথায় আছে? একদম স্যার ফিলামেন্ট। স্যার এটা হচ্ছে প্রক্সিমাল পার্ট, আর এটা হচ্ছে ডিস্টাল পার্ট, এটা হচ্ছে ডিস্টাল পার্ট।
এটা নিটের কোশ্চেন আছে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা, ঠিক আছে। প্রক্সিমাল পার্টটা থ্যালামাসের সাথে অ্যাড থাকে, ডিস্টাল পার্টটা তো ওটা আসে না, প্রক্সিমাল পার্টটাই আসে। ওকে স্যার, এখান পর্যন্ত আমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছি। ওকে, সবাই সুন্দর করে বুঝতে পেরেছি, ইয়েস। এখান পর্যন্ত সবাই বিন্দাস বুঝতে পেরেছো। এরপরে আমরা কিন্তু আরেকটু ডিপে ঢুকবো। তো এতদূর পর্যন্ত তো আমরা সবাই জানতাম সবাই, একটু আমাদের সমস্যা ছিল না। এরপরে যেটা পড়াবো সেটা আমরা একটুখানি নতুন পড়াবো, কিন্তু যারা আমার কাছে ক্লাস 10-এ পড়েছো তাদেরকে একদম চিন্তা করতে হবে না। আমি যেটা নতুন পড়াতে যাচ্ছি তারও আমি 20 থেকে 30%, 40% আমি পড়িয়ে রেখেছি আগে থেকে তোমাদেরকে। কিন্তু তোমরা যারা পড়োনি তারা ভাবছো স্যার আমরা কি করব, আমাদের কথা বলুন। তোমাদেরও চিন্তা নেই, আমি ঠিক একদম একটা বাচ্চা ছেলেকে যেমন করে পড়াই তেমন করেই পড়াবো, একদম চিন্তা করবে না, ঠিক আছে। জাস্ট ফিল করতে পারবে তোমরা। প্রক্সিমাল মানে কাছে, প্রক্সিমাল মানে কাছে, ডিস্টাল মানে দূরে, ঠিক আছে। প্রক্সিমাল মানে নিকটবর্তী, ডিস্টাল মানে দূরবর্তী। ওকে, লেটস গো। ওকে, ঠিক আছে, চলো। যারা পড়েছো পড়নি কোনো ব্যাপার না, সবাই একদম সুন্দরভাবে বুঝতে পারবে। এইবারে আমরা এই যে পরাগধানী অ্যান্থারকে কাটবো, ঠিক আছে। অ্যান্থারকে কি করবো স্যার, আমরা কেটে ফেলবো। স্যার কেটে ফেলবো, হ্যাঁ কেটে, আমরা একে ঘ্যাঁচ করে এরকম করে কেটে দেবো। স্যার কেটে দিলে আমরা কি দেখতে পাবো? কেটে দিলে আমরা কি দেখতে পাবো স্যার? এটাই তো মজা। স্যার এটা কি করে হচ্ছে? আরে দাঁড়াও, চাপ নিচ্ছ কেন? ছবি আঁকা মানে এমন করেই ছবি আঁকবো যাতে তোমরা পুরো জিনিসটা, হতে পারে আমার ছবি খারাপ কিন্তু তোমরা ফিল পাবে, এই ছবির মধ্যেও তোমরা ফিল পাবে, এটুকু আমি বলতে পারি। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি একটা কথা, সেটা হচ্ছে, এটা একটু ছোট করে নেওয়া হোক। একটা কথা যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো বাবু, বলো তো বাবু একটা কথা। স্যার কি কথা? কি কথা বলবো? এই যে এই অংশটার নাম কি? এই যে এই অংশটার নাম কি? এই অংশটা এর নাম কি বলো? ওই অংশটার নাম কি বলো? বলো 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 বলো। এই যে এই অংশটা নিচের এই চুটকি মতো অংশটার নাম কি? এর নাম কি? দেখি কে বুঝতে পারবে। স্যার ফিলামেন্ট, ইয়েস ইয়েস স্যার, এটা বুঝতে পেরেছো মানে আমি জানি এই ছবিটা তোমরা বুঝে গেছো কি জিনিস। স্যার এটাকে কেটে দিয়েছি, ওপর দিকটা একটুখানি দেখা যাচ্ছে এরকম করে কি মেরে দেখছি, ও কি আছে, ঠিক আছে। মানে স্যার আমরা কি করেছি, লম্বা মতো একটা ছিল, তাকে মাঝখানে ঘ্যাঁচ করে কেটে উপর থেকে দেখছি, আচ্ছা এই ব্যাপার, বোঝা গেছে? বোঝা গেছে, ঠিক আছে। তাহলে আমরা একটু এক কাজ করি, আরো একটু ভালো করে কাজটা করি, সেটা হচ্ছে আমরা, হ্যাঁ দেখো তো, দেখো তো, এবার বুঝতে পেরেছো? এইবার মাঝখানের লাইনগুলোকে একটু ডিপ করে দিতে হবে, ব্যাস কাজ খতম। স্যার আমাদের কাছে তো এরকম ডিপ হালকা কালি নেই, তাহলে আমরা কি করবো? আরে বাবা তোমরা পেনে করে আঁকো না, যা সেটা বুঝতে পারলেই হলো, যাতে বুঝতে পারো জিনিসটা ফিল যাতে আসে, ওই জন্য কালারটা করলাম, আর কোনো কারণ নেই কালারটা করার, বুঝতে পেরেছো? আর কোনো কারণ নেই আমার এই কালার করার। ওকে, এবার বোঝা যাচ্ছে যে কি হয়েছে, কি হয়েছে স্যার?
এটা উঠেছিল এরকম, অ্যাকচুয়ালি হলুদ কালার করলে আরো ভালো হতো কারণ ওটা হলুদ ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, এখন সবুজ দিয়েই হয়ে গেছে যখন বাদ দাও, ঠিক আছে এরকম উঠেছিল। এবার ওপরটা আমরা দেখছি। আচ্ছা তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে তোমরা কটা লোভ দেখতে পাচ্ছ, কটা লোভ দেখতে পাচ্ছ বলো তো, তোমরা এখানে কটা লোভ দেখতে পাচ্ছ বলো, তোমরা এখানে কটা লোভ দেখতে পাচ্ছ খুব ভালো করে দেখো। স্যার হ্যাঁ স্যার আমি দুটো লোভ দেখতে পাচ্ছি, স্যার এটা একটা লোভ, এটা একটা লোভ, ঠিক আছে স্যার দুটো লোভ দেখতে পাচ্ছি, তাই জন্য তো একে বলা হয় বাইলোভড, এই জন্যই তো একে বলা হয় বাইলোভড, দুটো লোভ দেখতে পাওয়া যায় ওই জন্য একে বলা হয় বাইলোভড, ঠিক আছে বাইলোভড মানে দুটো লোভ দেখতে পাওয়া যায়। আচ্ছা স্যার এই যে লোভের ভেতরে কি থাকে, লোভের ভেতরে কে থাকে, স্যার লোভের ভেতরে এরকম এরকম দুটো ঘর আছে, প্রত্যেকটা লোভের ভেতরে দুটো করে এরকম ঘর আছে, এ পাশেও আছে এ পাশেও আছে, এই ঘরগুলোকে বলা হয় কি বলা হয় স্যার থিকা বলা হয়, কি বলা হয় থিকা। আচ্ছা এক একটা লোভের ভেতরে তুমি কটা থিকা দেখতে পাচ্ছ, এক একটা লোভের ভেতরে তুমি কটা করে থিকা দেখতে পাচ্ছ বলো, তুমি এক একটা লোভের ভেতরে কটা করে থিকা দেখতে পাচ্ছ বলো, স্যার কটা করে থিকা দেখতে পাচ্ছি এক একটা লোভের ভেতরে, একদম ঠিক স্যার এক একটা লোভের মধ্যে দুটি করে থিকা দেখতে পাওয়া যাচ্ছে, স্যার এক একটা লোভের মধ্যে দুটি করে থিকা রয়েছে, একটি লোভের মধ্যে দুটি থিকা আছে, ঠিক আছে এই জন্য একে বলা হয় ডাইথিকাস, একে কি বলবো ডাইথিকাস, ঠিক আছে থিকাটা ইংরেজি ওয়ার্ড যেহেতু ইংরেজিতেই লেখো, ঠিক আছে ঠিক আছে এই জন্য কি বলবো স্যার ডাইথিকাস, ঠিক আছে কি বলবো স্যার একে, একে আমরা কি নামে ডাকবো ডাইথিকাস, ওকে থিকাস সিও ইউএস টিএইচই সিও ইউএস, একে কি বলবো স্যার ডাইথিকাস, যেহেতু একটা লোভে দুটো করে থিকা আছে, ঠিক আছে বুঝতে পেরেছি স্যার। স্যার এই থিকার মধ্যে কি আছে, স্যার থিকার মধ্যে আছে ঝুলি, এই কি ঝুলি, স্যার ঝুলি মানে এই রকম টাইপের ঝুলি আছে বুঝতে পেরেছো, ধরো এটা থিকা, এখান থেকে একটা ঝুলি এরকম নেমে গেছে, ঠিক আছে এখানে ঝুলি আছে একটা, এই ঝুলির ভেতরে স্যার কি আছে, ঠাকুমার ঝুলি, মানে এইরকম টাইপের ঝুলিটা পেয়েছি, স্যার এই হচ্ছে ঝুলি, এই হচ্ছে ঝুলি, ঠিক আছে এরকম টাইপের ঝুলিটা দেখা যাচ্ছে, এই ঝুলির ভেতরে কি আছে স্যার, কি আছে এর ভেতরে কিছু নেই কিন্তু এর ভেতরে আছে, এর ভেতরে আছে, এতে কি আছে স্যার, এতে কিছু কোষ আছে, ঠিক আছে এর ভেতরে কিছু কোষ আছে যাকে আমরা বলে থাকি রেণু মাতৃকোষ, যাকে কি বলে থাকি রেণু মাতৃকোষ, আর ওই যে থলিটাকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম, কি বলবো স্যার মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এর ভিতরে মাইক্রোস্পোর থাকে বলে একে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম, এর ভেতরে কেন একে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলা হয়, এর ভেতরে মাইক্রোস্কোপ থাকে, স্যার মাইক্রোস্কোপ, স্যার ছেলেরা সব সময় ছোট, ছেলেরা সব সময় ছোট, স্যার ছেলেদেরকে সব সময় মাইক্রো বলে, বুঝতে পেরেছো, এর ভেতরে ছোট্ট ছোট্ট যে কি থাকে স্যার, এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে ছোট্ট ছোট্ট পরাগরেণু ঠিক আগের অবস্থাটাকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম, সরি মাইক্রোস্পোর, ঠিক আছে এই মাইক্রোস্পোর কি হয় পরাগরেণুতে রূপান্তরিত হয়, আর যেখানে থাকে তার নাম কি মাইক্রোস্পোরাঞ্জিয়াম, ঠিক আছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, বুঝতে পেরেছো বলো ভালো লাগলো এই জিনিসটা বুঝতে পারলে, এখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছো বলো,
কারো কোনো সমস্যা নেই? বলো বলো, কারো কোনো সমস্যা নেই? আচ্ছা স্যার, আরেকটা জিনিস, এই যে এটা উঠে গেছে, এটা তো কোথাও একটা এসে থেকেছে, এর নাম হচ্ছে কানেকটিভ। এর নাম হচ্ছে কানেকটিভ, ঠিক আছে? ওকে ওকে, ইয়েস মাস্টার, ঠিক আছে, চলো চলো। এইবারে স্যার একটা জিনিস, স্যার কি জিনিস, এই ওপরটাকে নিয়ে আমরা এবার অনেকবার আঁকাআঁকি করব। এই ওপরটাকে নিয়ে এবার আঁকাআঁকি করব, নিচটা আর আঁকবো না, ঠিক আছে? ওপরটাকে নিয়ে এবার শুধু আঁকাআঁকি করব। তো চলো আঁকাআঁকি করা যাক, তো চলো আঁকাআঁকি করা যাক, চলো। আচ্ছা, আঁকাআঁকি করতে গেলে চলো আঁকাআঁকি করে ফেলি আগে। ওকে, ঠিক আছে স্যার, এখানে এক একটা দুটো লোব আছে, স্যার এখানে এক একটা থিকা আছে। এইবারে গল্প আছে, স্যার গল্পটা কি? স্যার গল্পটা কি, এখানে লেয়ারগুলোকে আমাকে পড়তে হবে। সবার ওপরে যে লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এর নাম কি স্যার? এপিডার্মিস। এর নাম কি স্যার? এপিডার্মিস। সবার ওপরের লেয়ারটার নাম হচ্ছে এপিডার্মিস। কি নাম? এপিডার্মিস। সবার উপরে লেয়ারটার নাম কি স্যার? এপিডার্মিস। ওকে, এর ভেতরে যে লেয়ারটা থাকে তার নাম হচ্ছে এন্ডোথেসিয়াম। এপিডার্মিসের মধ্যে যে লেয়ারটা রয়েছে তার নাম কি স্যার? তার নাম হচ্ছে এন্ডোথেসিয়াম। ওকে, এন্ডোথেসিয়াম। ওকে, তাহলে সবার ফার্স্টে কি স্যার? এপিডার্মিস, তারপরে কে স্যার? এন্ডোথেসিয়াম। ওকে, তারপরে স্যার ভেতরের ওটা আঁকো স্যার, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এর ওপরে একটা লেয়ার থাকে, এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ওপরে একটা লেয়ার রয়েছে, তার নাম কি স্যার? তার নাম হচ্ছে ট্যাপেটাম। ওকে, তাহলে সবার আগে কি স্যার? এপিডার্মিস। এটা কি বলবো? এপিডার্মিস। তারপরে কি দেব? এন্ডোথেসিয়াম। স্যার এই মাঝের অংশটাকে বলা হয় মধ্যস্তর। আর এই ভেতরের অংশটাকে কি বলা হয়? ভেতরের অংশটাকে কি বলবো? বলো, কি বলছিলাম এক্ষুনি? কি বলেছিলাম? বলো কি বলেছিলাম? কি বলছো? ঠিক আছে চলো, কি বলেছিলাম বলো এক্ষুনি? ট্যাপেটাম। বলো, এখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা পরের এতে এগোতে পারি, বলো। স্যার আমাদের কপি করার অপশন নেই কেন? তো আমাদের হাত আছে একটা, আর পেন আছে একটা, ঠিক আছে? পেন দিয়ে এরকম করে গোল একটা করবে, তার উপরে এরকম একটা করবে, ব্যাস কপি হয়ে গেল। আবার একটা গোল করবে, তার উপরে এরকম করবে, ব্যাস ডান। সব থেকে বাইরের যে স্তরটা তার নাম হচ্ছে এপিডার্মিস। চলো এক কাজ করি, এপিডার্মিসে কালার করে দাও, তাহলে বুঝতে পারবে। এই স্তরটার নাম হচ্ছে এপিডার্মিস, সবুজ রঙের স্তরটার নাম হচ্ছে এপিডার্মিস, ঠিক আছে? তারপরে হলুদ রঙের স্তরটা যে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে এন্ডোথেসিয়াম। হলুদ রঙের স্তরটার নাম কি স্যার? এন্ডোথেসিয়াম, ঠিক আছে? হলুদ রঙের স্তরটার নাম হচ্ছে এন্ডোথেসিয়াম, আর এটা হচ্ছে ট্যাপেটাম। ওকে,
আর মাঝেরটা অংশটার নাম কি? মাঝের অংশটা যে মধ্যস্তর। ডান এখান পর্যন্ত? আরেকবার বলবো, দেখো সবার বাইরে স্তর, স্যার বাইরে হচ্ছে এপি, ভেতরে হচ্ছে এন্ডো। এপিডার্মিস, এপিডার্মিস, তার ঠিক পরে এন্ডোথেসিয়াম। সবার বাইরে এপিডার্মিস, তার ভেতরে এন্ডোথেসিয়াম, তার ভেতরে মধ্যস্তর, তার ভেতরে আমাদের ঠিক এর বাইরে রয়েছে কি স্যার? মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বাইরে কি রয়েছে? ঠিক বাইরে রয়েছে ট্যাপেটাম। বোঝা গেল? বোঝা গেল বলো? বোঝা গেলে বলো ইয়েস লেখো। হ্যাঁ গো, রেকর্ডেড পাওয়া যাবে, একদম চিন্তা করো না ওইসব নিয়ে। ধুরন্ধর ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এখানে কালারগুলো সব মিশে গেছে না নাকি? একদম ক্লিয়ার, বিন্দাস, ওকে। আচ্ছা আচ্ছা, এইবার স্যার, এইবার আচ্ছা এক কাজ করি, এদের কাজগুলো বলে দিই। এই এপিডার্মিস, এন্ডোথেসিয়াম আর মধ্যস্তর, এদের কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে ভেতরের অংশকে রক্ষা করা। ঠিক আছে, কারণ ভেতরে আমার আছে সোনা, মণি, মাণিক্য। ঠিক আছে, কি আছে? পরাগ রেণু। বুঝতে পেরেছো? সব থেকে একটা মানুষের কাছে সব থেকে প্রিয় জিনিস কি বলতো? জানো কি? একটা মানুষের কাছে সব থেকে প্রিয় জিনিস কি বলতো? তার সন্তান। তার সন্তান হচ্ছে সব থেকে প্রিয় জিনিস। ঠিক আছে, এই সন্তান মানে এখানে কে? পরাগ রেণু। তাকে ঘিরে রেখেছে এতগুলো স্তর। কি স্যার? ফার্স্টে হচ্ছে এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মধ্যস্তর। কি করে স্যার? ভেতরের অংশকে রক্ষা করা। ভেতরের অংশকে রক্ষা করা। স্যার ট্যাপেটামের কাজ কি? স্যার ট্যাপেটামের কাজ কি? ট্যাপেটামের কাজ হচ্ছে পুষ্টি প্রদান, পরাগ রেণুকে পুষ্টি প্রদান। বোঝা গেছে? পরাগ রেণুকে কি করে স্যার? পুষ্টি প্রদান করে। ওকে, এইবারে স্যার একটা জিনিস বলি, যে ধরো এখানে পরাগরেণু তৈরি হয়ে গেছে। পরাগরেণু স্যার ফেটে বেরাবে কোথা দিয়ে? স্যার ফেটে বেরাবে কোথা দিয়ে জানো কি তোমরা? জানো? স্যার এখানে না এক এক জায়গায় সবকিছু একদম পূর্ণভাবে নেই, এক এক জায়গায় একটু একটু ফাঁকা ফাঁকা অংশ আছে, একে বলা হয় স্টেমিয়াম। ওখান দিয়ে পরাগরেণু রিলিজ হয়। ঠিক আছে, এই স্টেমিয়াম অংশ দিয়ে পরাগরেণু রিলিজ হয়। ওকে, বলো ভালো লাগছে? তাহলে আমরা এখন কি পড়লাম স্যার? আমরা পড়লাম স্যার যে আমাদের যে পুংস্তবক বা পুংকেশর, পুংকেশরটা এইরকম দেখতে, এইরকম দেখতে আমরা ওকে কেটে দিয়েছি। পুংকেশরের দুটো পার্ট, একটা যে পরাগধানী, একটা যে পুংদণ্ড। সেটা থ্যালামাসের উপরে যদি উঠে থাকে তাকে আমরা নর্মাল একটা ধরি। যদি এটা কখনো দেখছেন যে পেটালের উপরে উঠে গেছে তখন তাকে বলবো এপিপেটালাস। ঠিক আছে, যেটা আমাদের সোলানেসি গোত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি আমরা ঘ্যাঁচ করে একে কেটে দেই দেখতে পাবো এইরকম। এরকম দেখতে পেলে আমরা দুটো লোব দেখতে পাবো, এই জন্য বলবো বাইলোবড। একটা লোবে আমরা দুটো করে থিকা পাবো, এই জন্য বলবো ডাইথিকাস। ঠিক আছে স্যার, এটা হচ্ছে একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। স্যার মাইক্রোস্পোরাঞ্জিয়াম কেন বলে? কারণ ওর মধ্যে মাইক্রোস্পোর থাকে। যে মাইক্রোস্পোরগুলো কি হয় না পরবর্তীকালে কি করে স্যার? না পরাগরেণুতে রূপান্তরিত হয়। এখানে মাইক্রোস্পোর, পরাগরেণু মাতৃকোষ থাকে। ঠিক আছে, পরাগরেণু মাতৃকোষ থাকে, মাইক্রোস্পোর মাদার সেল থাকে, সেগুলো কি করে? মাইক্রোস্পোর তৈরি করে। পড়াবো, এক্ষুনি পড়াবো। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলবো স্যার? মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলবো তাকে আমরা।
এইবারে আমরা এর বাইরের লেয়ার গুলোকে দেখছি। বাইরের লেয়ার, সবার বাইরের লেয়ার হচ্ছে এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে আমাদের মধ্যস্তর, তারপরে রয়েছে ট্যাপেটাম। প্রথমে তিনটা লেয়ার কি করে ভেতরের অংশকে রক্ষা করে আর পরাগরেণু ফাটতে সাহায্য করে। এই যে অংশটাকে, এই পুরো অংশটাকে একে ফাটতে সাহায্য করে, ঠিক আছে, একে ফাটতে সাহায্য করে। আমরা বলে দিই ফেটে পরাগরেণু বিস্তারে সাহায্য করে। ঠিক আছে, ফেটে পরাগরেণু বিস্তারে সাহায্য করে। ওকে, আর এই যে নিচের স্তর ট্যাপেটামের কাজ হচ্ছে পরাগরেণুকে পুষ্টি প্রদান, আর এটা স্টেমিয়াম অংশে ফাটে। ঠিক আছে, এই অংশগুলো দুর্বল হয়, এই অংশগুলোকে বলা হয় স্টেমিয়াম অংশ। ঠিক আছে, বোঝা গেছে এখান পর্যন্ত? এরপরে কি আমরা একটু এগোতে পারি? এরপরে কি আমরা একটু এগোতে পারি বলো? এরপরে আমরা ওটা আরো একবার আঁকবো। এইবারে আমরা পরাগরেণু উৎপাদন করব। ঠিক আছে, পরাগরেণু উৎপাদন করব। দেখো বাচ্চা বেলায় কি হয় স্যার, বাচ্চা বেলায় এই যে কোষগুলো আছে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে, এই কোষগুলো একদম ঠাসাঠাসি ভাবে অবস্থান করে। এই কোষগুলো একদম ঠাসাঠাসি ভাবে অবস্থান করে। এর ভেতরে যে কিছু কোষ থাকে যারা একদম ঠেসে ঠেসে অবস্থান করে, একে বলা হয়, এই যে টিস্যুকে বলা হয় স্পোরোজেনাস টিস্যু। এই কোষগুলো একই রকম দেখতে হয়, একই রকম। ঠিক আছে, মানে যখন ইয়ং স্টেজে হয়, ঠিক আছে, ইয়ং অ্যান্থারের ক্ষেত্রে আমি বলবো যে স্যার যখন ইয়ং অ্যান্থার থাকে, এই ইয়ং অ্যান্থারের ক্ষেত্রে কি হয় স্যার, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে, স্পোরাঞ্জিয়াম কোনটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম স্যার? থলিটা, থলিটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম মধ্যে স্যার কি হয়, একই রকমের কোষ অবস্থান করে, একই ধরনের কোষ অবস্থান করে। তাকে আমরা কি বলে থাকি? স্পোরোজেনাস কলা বা স্পোরোজেনাস টিস্যু, স্পোরোজেনাস কলা বা স্পোরোজেনাস টিস্যু। ঠিক আছে, একই রকম যে কোষগুলো অবস্থান করে তাদেরকে একসাথে আমরা বলে থাকি স্পোরোজেনাস টিস্যু। এই যে স্পোরোজেনাস টিস্যু যেটা এর ভেতরে অবস্থান করে আছে, ওদের প্রত্যেকটা কোষ এক একটা বরের মা। ভাই এক একটা বরের মা, স্যার সেটা কি বলছেন? আরে এদের প্রত্যেকটা কোষ এক একটা বরের মা। এইবার নতুন কাহিনী শুরু। আমরা বরকে তৈরি করব, বউকে তৈরি করব এবং তাদের বিয়ে দেব। আজকে আমরা সারাদিন ধরে বরকে তৈরি করব, বরকে সাজাবো, বরকে টুপুর পরাবো, বরকে সমস্ত কিছু করাবো। ঠিক আছে, বিয়ে হবে, বিয়ে বাড়িতে তোমাদেরকে ডাকবো না, একদম চিন্তা করো না, কারণ খেয়ে টেয়ে তোমাদের পেট খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, ওই জন্য তোমাদের জন্য আমি ঠিক আছে না হয় একটা করে চিনির দানা কি কিছু একটা পাঠিয়ে দেবো, চিন্তা করো না। ঠিক আছে, তো আজকে আমরা কি করব স্যার? বরকে তৈরি করব। কি? আচ্ছা, এই স্পোরোজেনাস কলার প্রত্যেকটা কোষ কি করতে পারে না, পরাগ রেণু তৈরি করতে পারে। ঠিক আছে, এই স্পোরোজেনাস কলার প্রত্যেকটা কোষের মধ্যে পরাগ রেণু তৈরি করার ক্ষমতা রয়েছে, সেটাই লিখে ফেলো। স্পোরোজেনাস কলার প্রত্যেকটি কোষের মধ্যে
মধ্যে কি রয়েছে? পরাগরেণু। পরাগরেণুটাই তো বর্গ তৈরির ক্ষমতা বর্তমান। ঠিক আছে, তাই জন্য এদেরকে আমরা কি বলে থাকি? পরাগরেণু মাতৃকোষ। তাই জন্য কি বলবো একে আমরা? পরাগরেণু মাতৃকোষ। কি নামে ডাকবো? পরাগরেণুর মা। আবার কে? পরাগরেণু মাতৃকোষ বা মাইক্রোস্পোর মাদার সেল। ঠিক আছে, একে আমরা কি বলে ডাকবো? এদেরকে পরাগরেণু মাতৃকোষ। ধরো এটা হচ্ছে একটা পরাগরেণু মাতৃকোষ। ঠিক আছে, ধরো এখান থেকে একটা তুলে নিয়ে এলাম, ধরে নিয়ে খ্যাট করে এখানে রাখলাম, দিয়ে এখানে এরকম হয়ে গেল। এটা হচ্ছে একটা পরাগরেণু মাতৃকোষ। ঠিক আছে, এটা হচ্ছে একটা পরাগরেণু মাতৃকোষ। ওকে, এটা হচ্ছে একটা পরাগরেণু মাতৃকোষ। এইবারে কি হবে এর সাথে? আর কি কি হবে? আচ্ছা তোমরা এখন বলো, এই যে পরাগরেণু মাতৃকোষ, এটা কি এন নাকি টু এন? বলো তো, এটা কি এন নাকি টু এন? বরের মা, হ্যাঁ, বরের মা এখন বরকে সাজাবে। ঠিক আছে, বরের মা এখন মানে বরের মায়ের থেকে বর তৈরি হবে আগে। ঠিক আছে, তারপরে তাকে টুপুর পরানো হবে, তাকে এরকম টিপ 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 দেওয়া হবে, সমস্ত কিছু দেওয়া হবে, একদম চিন্তা করো না। তারপরে সানাই বাজবে প্যা 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 প্যা। এখন বলো এটা এন নাকি টু এন? এ কে বললো এন? আরে ভাই, এখনো পর্যন্ত কোথাও কি মিওসিস কোষ বিভাজন হয়েছে? না স্যার, হয়নি। স্যার একটা ফুল এন নাকি টু এন? স্যার টু এন। স্যার ফুলের মধ্যে স্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়াম টু এন, এর ভেতরে কোষগুলো টু এন, তাই না? সব টু এন এখনো পর্যন্ত। এখনো কিছু হয়নি বাবা। বিয়ে বাড়ি এইসবে বউ দেখা হয়েছে, এখনো কিচ্ছু হয়নি, এখনো বাচ্চা। বুঝতে পেরেছো? এখনো টু এন আছে, এখনো টু এন আছে স্যার। এইবারে কি হবে? এইবারে কি হবে স্যার? এইবারেই তো মজা হবে। কি হবে স্যার? মিওসিস কোষ বিভাজন হবে। এটা কি ছিল স্যার? টু এন। কি হয়ে গেল স্যার? মিওসিস। কি হবে স্যার? মিওসিস কোষ বিভাজন হলে কি হবে বলো? স্যার আমরা জানি। কি জানো তোমরা? স্যার চারটা এন সংখ্যক কোষ বিশিষ্ট, চারটা স্যার এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হবে। এক, এক, দুই, তিন, চার। সে চারটা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হবে। হ্যাঁ স্যার, বোঝা গেছে, বোঝা গেছে। এদেরকে বলা হয় রেণু চতুষ্টয়। বাবা কি কঠিন নাম। আচ্ছা ইংরেজি নামটা মনে রাখো, টেট্রাড। একে বলা হয় টেট্রাড। স্যার মিওসিস ওয়ানে কি হয় স্যার? টু এন থেকে এন এন হয়, তারপরে কি হয় স্যার? এন, চারটা এন তৈরি হয়। ঠিক আছে, চারটা টেট্রাড তৈরি হলো। এখান পর্যন্ত বোঝা গেল? বলো 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 বলো। এখান পর্যন্ত বোঝা গেছে? এই যে টেট্রাড তৈরি হয়েছে, এখান পর্যন্ত বোঝা গেছে? চারটা যে মাইক্রোস্পোর তৈরি হয়েছে, এখান পর্যন্ত বোঝা গেছে? সেই চারটা যে তৈরি হলো এদের নাম কি? এরা হচ্ছে চারটি মাইক্রোস্পোর। চারটি মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর মাদার সেল থেকে চারটি মাইক্রোস্পোর তৈরি হয়ে গেছে, যাকে আমরা ভালোবেসে ডাকছি টেট্রাড। যাকে আমরা ভালোবেসে কি ডাকছি? টেট্রাড। ঠিক আছে, এখান পর্যন্ত বোঝা গেছে? এইবারে এই মাইক্রোস্পোর থেকে আমরা বর তৈরি করব। এইবারে বরকে আমরা সাজাবো, এইবারে বরকে আমরা গুছাবো, বরকে বরের মতো তৈরি করব। কিভাবে করব? একটাকে আমি দেখাচ্ছি, চারটা দেখানোর মতো টাইম নেই। ঠিক আছে স্যার, একটা যেমন হবে চারটা তো সেরকম করেই হবে। ধরো এটা হচ্ছে একটা, ধরো এটা হচ্ছে একটা মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর। ধরো এটা হচ্ছে একটা মাইক্রোস্পোর। ঠিক আছে, এটা এন নাকি টু এন? স্যার এটা হচ্ছে একটা এন, এটা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট মাইক্রোস্পোর। ঠিক আছে, এটা হচ্ছে কি? একটা মাইক্রোস্পোর।
এই তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর দেখা যাচ্ছে। ওকে, চলো চলো স্যার, এটা হচ্ছে একটা মাইক্রোস্পোর। কি হবে এবারে? একে নিয়ে আমরা কি করব? আমরা কি করব? আরে বাবা দাঁড়াও, কি হবে? ও দুম করে একটা মিওসিস করে দেবে, ও দুম করে সরি একটা মাইটোসিস করে দেবে। ও কি করবে? ও কাজ না পেয়ে, চলো ভাই, ও যখনই কাজ না থাকবে না তখনই মাইটোসিস করবে। ওর কাজ নেই, খেয়ে দিয়ে কাজ নেই, কি করবে স্যার? খেয়ে দিয়ে কাজ না থাকলে কাজ নেই তো খই ভাজ। ও কি করবে? দুম করে একটা মাইটোসিস করে দেবে। মাইটোসিস করলে একটা কোষ থেকে কটা কোষ তৈরি হবে স্যার? দুটো কোষ তৈরি হবে, দুটো নিউক্লিয়াস তৈরি হবে। কেমন তৈরি হচ্ছে স্যার? এটা হচ্ছে একটা বড় নিউক্লিয়াস, বড় কোষ, বড় কোষ, তার মধ্যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস, যেটা হচ্ছে এন, যেটা কি স্যার? এন। আর এর ভেতরে ভাসবে, ঠিক আছে, এর ভেতরে ভাসবে। আরে সদ্য সদ্য বিয়ে করবে, মানে ভাবতে পারছো? বিয়ে করবে, এখন তো উড়বেই, তাই না? এখন ভাসছে, ও ভাসছে, বড় সেলটার ভেতরে ছোট সেলটা ভাসছে, ঠিক আছে। এর ভেতরে একটা নিউক্লিয়াস আছে, এর ভেতরে একটা নিউক্লিয়াস আছে, এটাও কি স্যার? এন। এটাও হচ্ছে এন, ঠিক আছে। তাহলে কি করলো? একটা দুম করে কি করলো স্যার? মাইটোসিস করে দিল। ঠিক আছে, এইবারে এইবারে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে যে বড় নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, এর নাম ভেজিটেটিভ। বড় যে কোষটা, ওর নাম হচ্ছে ভেজিটেটিভ সেল বা ভেজিটেটিভ নিউক্লিয়াস বলতে পারো। আর যে ছোটটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেনারেটিভ বা জনন নিউক্লিয়াস। এটাকে ওপরটাকে বলবো ভেজিটেটিভ বা নালিকা নিউক্লিয়াস। উপরটাকে কি বলবো স্যার? নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। ও হচ্ছে ড্রাইভার, বুঝতে পারলে? ও হচ্ছে ড্রাইভার। আমরা আগে গাড়ি যেহেতু যেতে হবে, আগে ড্রাইভারকে রেডি করে দিয়েছি, ঠিক আছে। হচ্ছে কি নালিকা নিউক্লিয়াস। আর আর এটা হচ্ছে আমাদের জনন নিউক্লিয়াস, জনন। বোঝা গেছে? এটা হচ্ছে কি স্যার? আমাদের জনন নিউক্লিয়াস, আমাদের নয়, উদ্ভিদের, ঠিক আছে। এটা হচ্ছে কি স্যার? জনন কোষ বা জনন নিউক্লিয়াস বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, একটা নিউক্লিয়াসের জায়গায় কোষ করে দাও, আরো বেটার হবে, বুঝতে পারলে? নিউক্লিয়াসের জায়গায় কোষ করে দাও, কারণ এগুলো এক একটা তো কোষ, নাহলে আবার রাগ করবে, বলে স্যার আমরা কোষ, আমাদেরকে নিউক্লিয়াস বলা, ঠিক আছে। আচ্ছা, এইবারে স্যার, স্যার হ্যাঁ, এতে কাভারিং দিতে হবে, বরকে পড়াতে হবে টুপুর। বলো, বরকে টুপুর পড়ানোর জন্য রেডি? ওকে, ভেজিটেবল, ভেজিটেটিভ, ঠিক আছে, ভেজিটেবল না। বরকে কি টুপুর পড়ানোর জন্য রেডি? হ্যাঁ স্যার রেডি। স্যার, এই যে বাইরের পর্দাটা আমরা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে কোষ পর্দা, প্লাজমা মেমব্রেন। ওকে, এই কোষ পর্দার ওপরে একটা পর্দা তৈরি হবে। এই কোষ পর্দার ওপরে একটা পাতলা পর্দা তৈরি হবে। এই কোষ পর্দার উপরে একটা পাতলা পর্দা তৈরি হবে, যেটা পেকটিন এবং সেলুলোজ দ্বারা তৈরি। কি কি দ্বারা স্যার? পেকটিন আর সেলুলোজ, ঠিক আছে, যেটাকে আমরা পেকটোসেলুলোজ বলে থাকি। এতে কি আছে স্যার? এই পর্দাটায় কি আছে স্যার? পেকটিন। এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, এতে কি কি আছে স্যার? এতে আছে পেকটিন প্লাস সেলুলোজ, ঠিক আছে। এটা আছে কি স্যার? এতে আছে পেকটিন আর হচ্ছে সেলুলোজ। ওকে, এই যে পর্দাটা এটা আছে, ঠিক আছে। আরেকটা পর্দা কি, তারপরে ওটা নাম দেওয়া হবে। আচ্ছা, আরেকটা পর্দা এর ওপরে টুপুরের মতো অবস্থান করে। এ ভাই খতরনাক জিনিস। কেন খতরনাক বলছি শোনো, এ একদম খতরনাক জিনিস ভাই। হ্যাঁ,
এ পুরো মানে চরম খতরনাক। স্যার চরম খতরনাক কেন? কেন এ খতরনাক এত? এই যে বাইরের স্তরটাকে দেখতে পাচ্ছ, বাইরের যে স্তরটাকে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে এক্সাইন। এর নাম এক্সাইন। আর ভেতরের স্তরটাকে বলা হয় ইনটাইন। ভেতরের স্তরটাকে ইনে থাকে, ওই জন্য ইনটাইন। আর বাইরের স্তরটাকে দেখতে পাচ্ছ এক্সাইন। স্যার হ্যাঁ, এই যে ইনটাইন স্তরটা কি দিয়ে তৈরি স্যার? পেকটিন আর সেলুলোজ। এক্সাইন স্তরটা কি দিয়ে তৈরি স্যার? এই যে এক্সাইন স্তরটা না খতরনাক স্তর, টুপুরটা হচ্ছে খতরনাক স্তর। ওর বাইরে যে স্তরটা দেখতে পাচ্ছ, এতে আছে স্পোরোপোলেনিন। কি আছে স্যার? স্পোরোপোলেনিন। কি আছে স্যার এতে? স্পোরোপোলেনিন। এটা কি দিয়ে তৈরি? স্পোরোপোলেনিন। স্যার কেন একে খতরনাক বলছি? তুমি এই স্পোরোপোলেনিনটাকে, তুমি ভাবছো ওই বটটাকে মারতে হবে আমাকে, এই যে পরাগরেণুটাকে মেরে ফেলতে হবে আমাকে। কিভাবে মারবো? চলো সবার ফার্স্টে ওকে আগুনে ফেলে দাও। স্পোরোপোলেনিন ওকে আটকে দেবে, বাঁচিয়ে দেবে। ঠিক আছে, জলে ডুবিয়ে দাও, স্পোরোপোলেনিন ওর কিচ্ছু হতে দেবে না। ঠিক আছে, একটা তীব্র উৎসেচক তৈরি করো, সেই উৎসেচকের মধ্যেও আমি ওটাকে আস্তে আস্তে ডুবিয়ে দেব, কিচ্ছু হবে না। আগুন, জল, বাতাস, উৎসেচক, বিষ যাই দাও, এই স্পোরোপোলেনিন ওর কিচ্ছু হতে দেবে না। এই স্পোরোপোলেনিন ওর কিচ্ছু হতে দেবে না। এই জন্যই বলেছি স্পোরোপোলেনিন হচ্ছে খতরনাক জিনিস। এই স্পোরোপোলেনিনটাকে তুমি জীবাশ্ম হিসাবেও রাখতে পারো। ঠিক আছে, রাখা হয়। এই স্পোরোপোলেনিনটাকে কি রাখা হয় স্যার? জীবাশ্ম হিসাবে রাখা হয়। বুঝতে পারলে কেমন খতরনাক? কেন বলেছিলাম স্পোরোপোলেনিন খতরনাক? সব কোনো কিছুতে কিচ্ছু হবে না বাবা, HNO3তেও কিচ্ছু হবে না। বোঝা গেছে? কিচ্ছু হবে না। কিন্তু স্যার তাহলে এই যে জনন কোষ ও বেরাবে কি করে? জনন কোষ বেরাবে কি করে? এখানে একটা পোর থাকে যার নাম হচ্ছে গ্যামা পোর। একটা পোর থাকে যার নাম হচ্ছে কি স্যার? গ্যামা পোর। এখানে ধরো একটা পোর আছে যার নাম কি স্যার? গ্যামা পোর। ঠিক আছে, এই পোরটা এরকম শুধু এই জায়গাটায় থাকে, শুধু এই বাইরের স্তরটা থাকে না, ভেতরের স্তরগুলো থাকে, ইনটাইন থাকে, কিন্তু বাইরের এক্সাইনটা ওখানে থাকে না। এর নাম হচ্ছে গ্যামা পোর। ঠিক আছে, তাহলে এখানে কি আছে স্যার? এই যে গ্যামা পোরে, তুমি বলো তো গ্যামা পোরে থাকে না ইনটাইন, এক্সাইন, নালিকা কোষ, জনন কোষ, কোনটা হবে? যদি বলি গ্যামা পোরে থাকে না কোনটা, কি হবে বলো তো? এই পোরটার নাম কি স্যার? গ্যামা পোর। ঠিক আছে, এই গ্যামা পোরে থাকে না কোন জিনিসটা বলো? বলো স্যার, গ্যামা পোরে থাকে না এক্সাইন। ঠিক আছে, এক্সাইনটাকে আমরা একটু কালার করে দেই, যখন ওটা ঠিকঠাক সেট হয়ে গেছে তো কালার করে দাও। তাহলে এক্সাইনটা কি দিয়ে তৈরি স্যার? স্পোরোপোলেনিন দ্বারা তৈরি, যেটা ওকে রক্ষা করে। ওর হচ্ছে রক্ষা কবচ হচ্ছে কি? স্পোরোপোলেনিন। ঠিক আছে, এটাকেই একটাকে টেনে নিয়ে আমরা এখানে দেখিয়েছি। ওকে, বলো বোঝা গেছে? বোঝা গেছে? এইবারে একটা জিনিস পড়াই। এই যে টেট্রাড, এই টেট্রাডটা না অনেকভাবে অনেক রকম ভাবে অবস্থান করে। সেটা হচ্ছে, এটা আমাদের আমাদের এখন কি তৈরি হয়ে গেছে? আমাদের অলরেডি পরাগরেণু তৈরি কমপ্লিট। এইবারে ভেতরে ভেতরে কয়েকটা জিনিস পড়বো। এই যে টেট্রাড কোষের মধ্যে কেমন ভাবে অবস্থান করে? অনেক সময় এই রকম ভাবে অবস্থান করে, এই রকম ভাবে অবস্থান করে। কিছু দেখা যায় না? হ্যাঁ চলো দেখা যাচ্ছে। চার ভাবে অবস্থান করতে পারে। এক হচ্ছে এইরকম,
এইরকম, আর সে পাশে একটা, মানে 4 কোণে 4টা, ঠিক আছে, 4 কোণে 4টা, ঠিক আছে, এইরকম দুটো, এ পাশে একটা সে পাশে একটা, মানে 4 কোণে 4টা অবস্থান করছে, তাকে আমরা কি বলবো? টেট্রাহেড্রাল। কি করব? টেট্রা মানে 4, 4টা হেড আছে, টেট্রাহেড্রাল। একে আমরা বলবো টেট্রাহেড্রাল। একে আমরা বলবো টেট্রাহেড্রাল, ঠিক আছে। এরপরে যদি দেখো যে 4টা এইরকম করে অবস্থান করেছে, 1 2 3 4, একে বলবো আইসো বাইল্যাটারাল। কি বলবো? আইসো বাইল্যাটারাল। বাইল্যাটারাল মানে দুটো করে অবস্থান করে আছে একদম ল্যাটারালে, একদম সোজাসুজি, ঠিক আছে। এরপরে এরপরে এরকম যদি অবস্থান করে উল্টো পাল্টা ভাবে, ঠিক আছে, তাহলে এখানে উপরে একটা আছে, এখানে একটা, এখানে একটা, আবার নিচে, ঠিক আছে, এই রকম টাইপের যদি অবস্থান করে, ওপরে একটা নিচে দুটো, এইভাবে যদি অবস্থান করে, তাকে বলবো কি স্যার? তাকে আমরা কি বলবো স্যার? তাকে আমরা বলবো ডেকাসেট, ডেকের সেট, ঠিক আছে, ডেকাসেট। একে আমরা কি বলবো স্যার? ডেকাসেট। আর যদি দেখো যে এরকম লাইনে অবস্থান করে আছে, এক লাইনে অবস্থান করে আছে, তাকে বলবো লিনিয়ার। এখানে 1 2 3 4, তাকে আমরা কি বলবো? লিনিয়ার। আর যদি দেখো যে এইরকম অবস্থান করে আছে টি এর মতো, 1 2 3 4, একে বলবো টি আকৃতির। একে আমরা বলবো টি আকৃতির। ওকে, ডান ডান, ওকে। বলো এখান পর্যন্ত বুঝতে পেরেছো? এখান পর্যন্ত বুঝতে পেরেছো? এইবারে একটা এক্সট্রা জিনিস নোট হিসাবে লিখে রাখো, একটা এক্সট্রা জিনিস নোট হিসাবে লিখে রাখো। কি লিখবো স্যার? নোট হিসাবে লিখে রাখো, সেটা হচ্ছে পোলেন কিট। কি? পতঙ্গ পরাগী ফুলের পতঙ্গ পরাগী ফুলের কিসের উপরে? পরাগরেণুর যে বাইরের স্তরের ওপরে। পরাগরেণুর বাইরে কি আছে স্যার? এক্সাইন। এক্সাইনের ওপরে, ঠিক আছে, মানে পরাগরেণুর বাইরে বলতে পারো। পতঙ্গ ফুলের পরাগরেণুর বাইরে পরাগরেণুর বাহিরে যে হলুদ বর্ণের আঠালো পদার্থ থাকে, যাতে পতঙ্গের দেহে ওটা আটকে যেতে পারে, তাকে বলবো কি স্যার? পোলেন কিট। তাকে আমরা কি বলবো স্যার? পোলেন কিট। এইবারে তুমি ভাববে স্যার পরাগরেণু তো তাহলে অমর, তাই না? পরাগরেণুর উপরে এক্সাইন আছে, ওকে, এক্সাইন আছে, যাতে কি আছে? স্পোরোপোলেনিন আছে, তাহলে স্যার এটা তো অমর না বাবা। একটা নির্দিষ্ট সময় পরে এই পরাগরেণুর ক্ষমতা চলে যায়। ওই ক্ষমতা যাওয়ার আগে পরাগরেণুকে তার ফার্টিলাইজেশন করতে হয়। যেমন 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 আমাদের ধান গমের ক্ষেত্রে টাইম লিমিট হচ্ছে মাত্র 30 মিনিট। ধান ও গমের ক্ষেত্রে এর টাইম লিমিট হচ্ছে মাত্র 30 মিনিট। 30 মিনিটের মধ্যে যদি তুমি কোনো ফুলের উপর না পড়তে পারো, তোমার কাজ খতম, পয়সা হাজম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো?
হ্যাঁ এইবারে রাম লক্ষণ সীতা রোজেসি লপ और लेगुमिनेसी लेगुमिनेसी আর হচ্ছে সোলেনেসি, এদের ক্ষেত্রে এই টাইম লিমিট হচ্ছে কয়েক মাস। ঠিক আছে, এটা হচ্ছে পরাগরেণুর এর টাইম লিমিট। ওকে, বুঝতে পেরেছো? বলো 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 বলো, বুঝতে পেরেছো? দেখি সবকিছু হয়েছে। আচ্ছা, এই এক্স সাইনকে না দুটো ভাগে ভাগ করা যায়, যে নেক্সট সাইন, একটা হচ্ছে সেক্স সাইন। ঠিক আছে, বাইরে হচ্ছে সেক্স সাইন, বাহিরে হচ্ছে সেক্স সাইন। কি হচ্ছে গো? আর ভেতরে নেক্সট সাইন। এটা না করলেও হবে, ঠিক আছে, না করলেও হবে। বলো এখান পর্যন্ত যে পড়ালাম সবাই বুঝতে পেরেছো প্রত্যেকটা জিনিস? বলো এখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, ফিল করতে পেরেছো? বলো ফিল করতে পেরেছো? বলো। এইবার তোমাদেরকে আমি যে কথাটা বলেছিলাম যে তোমরা কোথাও না কোথাও এই চ্যাপ্টারটাই একবার পড়ে নিয়েছো, তোমরা আদতে ফিল কি করতে পারলে আমার কাছে? আমি জানি না তারা কেমন পড়িয়েছে, তাদের কাছে তোমার কেমন লেগেছে। আমি এটুকু জানতে চাইছি তোমাকে, যে তুমি কি আমার কাছে ফিল করতে পারলে? বলো তো, প্রত্যেকটা জিনিসকে তুমি জাস্ট দেখতে পেলে যেন চোখের সামনে, এরকম কি হলো তোমার? বলো তো। ইনটাইন লেয়ারটা একবার ইনটাইন, আচ্ছা ইনটাইন হচ্ছে এই যে এটা সবুজ রঙের যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা যে ইনটাইন, ঠিক কোষ পর্দা আর এক্সাইনের ভেতরটা ইনটাইন। ঠিক আছে, এটা পেকটিন আর সেলুলোজ দ্বারা তৈরি। ওকে, একদম ক্লিয়ার? ফিল করতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা 5 জন হাত তুলে আছো, ঠিক আছে, দাঁড়াও একবার ঝটপট করে আমরা একবার ঝটপট করে ই করে নেই, দাঁড়াও একবার কয়েকটা প্রশ্ন করে নেই, তার আগে দেখে নেই কিছু রয়ে গেল কিনা। স্টোমিয়াম এরকম, আচ্ছা কেউ একজন প্রশ্ন করেছো স্টোমিয়াম কতগুলো থাকে? ওরকম কিছু ব্যাপার নেই, দুটো সাইডে ওরা ফেটে বেরোয়। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার নেই যে স্টোমিয়াম কতগুলো থাকবে, দুটো সাইডে একটু মানে এইগুলো থাকে না, এই পর্দাগুলো থাকে না, ওই জন্য ফেটে বেরোতে পারে সহজে। ঠিক আছে, বলা হয় স্টোমিয়াম। এইবার চলো তোমরা প্রশ্নের উত্তর দাও তো দেখি পারছো কিনা। অধিকাংশ সপুষ্পক উদ্ভিদের পরাগরেণু কোন অবস্থায় পরাগধানী থেকে মুক্ত হয়? আচ্ছা একটা জিনিস বলে দিই, এক মিনিট, এই জিনিসটা দেখানো হয়নি, 1 মিনিট বলে দিচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ মাইক্রোস্কোপ থেকে এই জিনিসটা হলো, এতে কটা নিউক্লিয়াস আছে বলো? কটা কোষ আছে বলো তো? এখানে কটা কোষ আছে বলো? ওখানে কটা কোষ আছে? এখানে কটা কোষ আছে? স্যার দুটো কোষ আছে, এই জন্য বলা হয় টু সেলড স্টেজ। এটা 60% ক্ষেত্রে ঘটে। ঠিক আছে, কিন্তু স্যার 40% কি করে বলো তো? 40% ক্ষেত্রে এইরকম হয়, 40% ক্ষেত্রে এইরকম হয়, একটা প্লাস দিয়ে এখানে এঁকে দিচ্ছি। ধরো এটা হচ্ছে মাইক্রোস্পোর, ওখানে একটু অন্যরকম হয়ে যায়। ধরো এটা হচ্ছে মাইক্রোস্পোর স্যার এন কি হয় স্যার? ও প্রথমে তো মাইটোসিস করলো, মাইটোসিস করে কি গল্পটা হয় জানো তো? এখানে একটা বড় কোষ, এটা তো ভেজিটেটিভ কোষ রয়ে গেল, কিন্তু দুটো জেনারেটিভ কোষ উৎপন্ন হয়, মানে এখানে 3 সেলড হয়। বুঝতে পেরেছো? এটা 40% ক্ষেত্রে 3 সেলড হয়। বোঝা গেছে? আর বাইরের যেমন লেয়ার সবকিছু সেম থাকে, শুধুমাত্র এখানে দুটো সেল তৈরি হয় 40% ক্ষেত্রে। বোঝা গেছে?
হ্যাঁ, সবাই এবার উত্তর দিচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে স্যার? অধিকাংশ ক্ষেত্রে কটা কটা পরাগধানী থেকে কটা উঠছে স্যার? দুটো সেল যুক্ত হয় দ্বিকোষীয় অবস্থায়, দ্বিকোষীয় অবস্থায়। ঠিক আছে, আচ্ছা, স্পোরোপোলেনিন স্তরে অনুপস্থিতিতে পরাগণু যে বিশেষ ছিদ্র দেখা যায় তাকে কি বলা হয়? স্পোরোপোলেনিন থাকে না যে জায়গাটায় তাকে কি বলা হয় বলো তো, কি বলা হয়? মাইক্রোপাইল, হাইলাম, জার্মপোর, চেলাজা, কোনটা হবে স্যার? অপশন বি। এই অপশন বি কোথা থেকে এলো? ঠিক করে ভেবে বলো স্যার। অপশন সি, জার্মপোর। দেখো দেখো স্যার, স্পোরোপোলেনিন ছিল না, এই জায়গাটার নাম কি ছিল? জার্মপোর। আচ্ছা আচ্ছা, সরি, এটা হচ্ছে জার্মপোর হবে, গ্যামাপোর কে লিখলো? ঠিক আছে, জার্মপোর। বোঝা গেছে? বোঝা গেছে? এটা আমারই মিস্টেক। ঠিক আছে, চলো, ভাগ্যিস প্রশ্নগুলো দেখিয়েছিলাম, নাহলে গন্ডগোল, ওটা আমার খেয়াল ছিল না একদম। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পরাগণু জীবাশ্ম হিসাবে সংরক্ষণ করা হয়? বলো, এটা তোমরা বলো, বলো। হ্যাঁ, ওটা আমিও ভুল লিখেছিলাম, তার জন্য খুবই এক্সট্রিমলি সরি। ঠিক আছে, জার্মপোর হবে, ওর বাংলা হচ্ছে রেণুরন্ধ্র। ঠিক আছে, হ্যাঁ, এটা বলছে ডি, স্পোরোপোলেনি, একদম ঠিক, একদম ঠিক। নিম্নলিখিত বিবৃতিগুলো তো কোনটি সঠিক? কোনটি সঠিক দেখে বলো তো, কোনটি সঠিক? বলো কোনটি সঠিক? কি আছে? স্পোরোপোলিন এনজাইম দ্বারা ভেঙে যায়। না 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 না, স্পোরোপোলিন অজৈব পদার্থ দ্বারা গঠিত। কি করে হবে স্যার? জৈব পদার্থ অবশ্যই। স্পোরোপোলিন উচ্চ তাপমাত্রা এবং শক্তিশালী অ্যাসিড ক্ষার সহ্য করতে পারে। স্যার এটা ঠিক। এই যে দুটো প্রশ্ন, এই দুটো হচ্ছে নিটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই দুটো হচ্ছে নিটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। এরপরে আসো, পরাগরেণু তরল নাইট্রোজেনের বহু বছর ধরে সংরক্ষণ করা যায়, তাপমাত্রা কত? বলো, তাপমাত্রা কত? কি হবে স্যার? আর কত বলবো? হ্যাঁ, আর কতবার বলবো? -196°C। অপশন সি। পরাগধানীর দেওয়ালে কোন স্তরটি পরাগরেণু পুষ্টি যোগাতে সাহায্য করে? বলো, কোন স্তরটি পরাগরেণুর পুষ্টি যোগাতে সাহায্য করে? কোনটা হবে? অপশন ডি, ইয়েস, ট্যাপেটাম, ট্যাপেটাম, ইয়েস। চলো, আর কিছু আছে নাকি দেখি। হ্যাঁ, মাইক্রোস্পোরোজেনেসিস, মাইক্রোস্পোরোজেনেসিস, যেখানে মাইক্রোস্পোরোজেনেসিস মানে কি বলতো? মাইক্রোস্পোর তৈরি, মাইক্রোস্পোর মাদার সেল থেকে মাইক্রোস্পোর তৈরি। ঠিক আছে, এখানে কি হচ্ছে? মাইক্রোস্পোর মাদার সেল, মাতৃকোষ, থেকে কি স্যার? মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোর, একে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। কটা হয় স্যার? চারটে হয়, একদম 4, ইয়েস, ডা, ডা হবে ডি। আচ্ছা, পরাগরেণু কোষীয় বিভাজনের ফলে উৎপন্ন বড় কোষটিকে কি বলা হয়? জনন কোষ, নালী কোষ, সহকারী কোষ, প্রতিপাদ কোষ। বলো, বড় কোষটিকে কি বলা হয়? একদম পোলেন গ্রেন মাদার সেল বা মাইক্রোস্পোর মাদার সেল। অপশন বি, নালী কোষ বা অঙ্গজজ
অঙ্গজ কোষ। ঠিক আছে, আর কিছু আছে না? আর নেই, খতম খতম। আজকের মতো আমাদের কাণ্ড কারখানা এখানেই শেষ। ওকে চলো, গুড নাইট সবাইকে, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। गुड नाइट, टाटा, बाय बाय, चलो टाटा टाटा टाटा।